ওকে, তাহলে লাস্ট ক্লাসে করাইছিলাম প্রথমে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারটা আমি কখন করি? যখন আমি কাউকে কোনো অর্ডার দেই, বাট অর্ডারটা কনফার্ম না, মানে নিতেও পারি নাও পারি। হ্যাঁ, আমি যখন পারচেজ অর্ডার করি তখন যার কাছ থেকে কিনবো সে কী করে? এস্টিমেট করে, তাই না, যে উনি কনফার্ম না, এখন নিতে পারে। তারপর যখন আমি অর্ডার কনফার্ম করি তখন আমি পারচেজ অর্ডারটাকে কনভার্ট করি হচ্ছে বিলে। সে কী করে? পারচেজ অর্ডারটাকে কনভার্ট করে ইনভয়েসে, তাই না? ইনভয়েস মানে হচ্ছে বাকিতে সে বিক্রি করে, আর আমি বিল মানে হচ্ছে আমি বাকিতে কিনি। ওকে, এরপরে যখন আমি কিনে ফেললাম, যখন ওই যে আমার টার্মস থাকে কতদিনের মধ্যে আমি টাকাটা দিব, দেখছিলাম না আমরা টার্মস, ওই দিনের মধ্যে ওই সময়ের মধ্যে যখন আমরা টাকাটা দিব তখন আমরা করবো কি? পে বিল, কাকে টাকা দিয়ে দিচ্ছি, তাই তো? আর সে কি করে? সে করে রিসিভ পেমেন্ট। আমরা এখান থেকে টাকা দেই, সে রিসিভ করে, তাই না? আর যখন আমরা এটা প্রক্রিয়া শেষ, মানে আমি বাকিতে কিনছি, টাকা দিয়েছি, প্রক্রিয়া শেষ। আবার যখন আমি নগদ টাকায় কিনি তখন আমি এখান থেকে করি এক্সপেন্স, সরাসরি আমি খরচ করে ফেলি, ফেলে ওনার কাছ থেকে প্রোডাক্টটা নেই। আর উনি কি করে? উনি করে হচ্ছে সেলস রিসিপ্ট, সরাসরি নগদ টাকায় বিক্রি করে। ওকে, তারপর যখন পণ্য ফেরত আসার বিষয় আসে তখন আমার ক্ষেত্রে একটাই থাকে, সেটা হচ্ছে পারচেজ অর্ডার, সরি, সাপ্লায়ার ক্রেডিট। যখন আমার ক্ষেত্রে থাকে তখন আমি একটাই কাজই করি, সেটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। আর বাকি দুইটা কাজ থাকে ওনার আন্ডারে। কখন? যখন আমি টাকা এখনও দিই নাই, বিল করছি, টাকা এখনও দিই নাই, তখন উনি একটা ক্রেডিট নোট করে রাখেন। যখন আমি টাকা দেই, উনি যখন পেমেন্ট রিসিভ করে তখন ওই টাকাটা অটোমেটিক কেটে গিয়ে বাকি টাকা অ্যাডজাস্ট হয়। আর যখন আমি এক্সপেন্স করছি, নগদ টাকায় কিনছি, আমি সেলস রিসিভ করছি, নগদ টাকায় বিক্রি করছে, অথবা বিল পেমেন্ট হয়ে গেছে, মানে যে কোনোভাবেই হোক টাকা পাওয়ার পরে যখন করি তখন আমি একটা কাজই করি, আমি করি সাপ্লায়ার ক্রেডিটই করি আমি। আমার আর কিছু করার নেই। উনি কি তখন কী করে? রিফান্ড রিসিভ করে। উনি রিফান্ড রিসিভ করলে উনি দেখায় যে উনি আমাকে টাকা ফেরত দিয়ে দিচ্ছে। আর আমাকে তখন কি করতে হবে? আমাকে তখন টাকাটা রিসিভ করার জন্য কি করতে হবে? এটা আমি পরে দেখাবো, এটার অপশন পরে আসবে। ওকে, আচ্ছা, এরপর ডিলেট চার্জ, ডিলেট ক্রেডিট বলছিলাম হচ্ছে দুইটা হলো সম্ভাব্যতা। ওকে, আর এইখানে দেখেন আর কি আছে? এইখানে আছে একটা হলো চেক আর একটা হলো ক্রেডিট কার্ড ক্রেডিট। ক্রেডিট কার্ড ক্রেডিট আর কিছুই না, আমরা যে কোনো বিল দিই, ধরেন এক্সপেন্স করতেছি, টাকাটা দিব ক্রেডিট কার্ডের মাধ্যমে, অথবা পে বিল করতেছি, মানে মাল আগে কিনছি পরে টাকা দিব, পে বিল করতেছি, টাকা দিব ক্রেডিট কার্ডের মাধ্যমে, তখন আমরা করবো ক্রেডিট কার্ড ক্রেডিট। এটা অপশনটা আলাদা দেওয়ার কারণ কি? আলাদা দেওয়ার কারণ হচ্ছে ক্রেডিট কার্ডে যখনই আমরা কোনো পেমেন্ট করব তখন এটা আমার কি হয়ে দাঁড়াবে? লাইবিলিটি। তো ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করি, সেটা যদি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাই দিই, তাহলে তো আমার লাইবিলিটি হলো না, তখন আমার অ্যাসেট হয়ে যাবে, তাই না? ইনভেন্টরি অ্যাসেটে চলে আসবে। এই জন্য আমরা যখন ক্রেডিট কার্ডে কোনো পেমেন্ট করব, সেটা এক্সপেন্সের ক্ষেত্রে হোক, ডিরেক্ট পেমেন্ট হোক, আর হচ্ছে বিলের ক্ষেত্রে হোক, মানে পরে পে বিল করি, সেম আমার ক্রেডিট কার্ড ক্রেডিট করতে হবে। ওকে, আরেকটা হচ্ছে চেক। চেকটা কি জিনিস? চেকটাও সেম জিনিস, যদি কাউকে আমরা অ্যাডভান্স ডেটে টাকা দিই। চেক কি অ্যাডভান্স ডেটে দেওয়া যায় না? এই চেকের ক্ষেত্রে দেখবেন, অন্যগুলো দেখবেন যে অ্যাডভান্স ডেটে করা যাচ্ছে না, ব্যাক ডেটে করা যায়। হ্যাঁ, কিন্তু শুধু চেকটার ক্ষেত্রে করা যাবে কি? অ্যাডভান্স ডেটে। ধরেন আপনি কাউকে টাকা দিচ্ছেন, কোনো একটা প্রোডাক্ট কিনছেন, আপনি ধরেন কোনো একটা প্রোডাক্ট আপনি কেনা দেখাচ্ছেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে প্রোডাক্ট কেনা দেখাচ্ছেন, বাট টাকা দিচ্ছেন আপনি কিসে? চেকে। আজকে প্রোডাক্ট কিনছেন, আপনি টাকা দিচ্ছেন 5 দিন পরে, কারণ 5 দিন পরে আপনার ব্যাংকে অ্যাভেলেবেল হবে। তখন কী হবে? আপনি চেক যখন দিবেন তখন চেকটা যে ডেট দিবেন ওই ডেট অনুযায়ী চেকের, তখন কিন্তু আপনার ব্যাংক থেকে টাকা কেটে মাইনাস দেখাবে না, ওই ডেটে গিয়ে তখন এটা অ্যাপ্লাই হবে। ওকে, তাহলে আমরা সাপ্লায়ার এন্ডে এবং কাস্টমার এন্ডে মোটামুটি একটা ধারণা পাইছি। এইটা কিন্তু জাস্ট আপনারা এখনও কিছুই শিখেন নাই, মোটামুটি ধারণা পাইছেন। আচ্ছা, আপনাদেরকে আমি প্র্যাকটিস করার জন্য দুটো শিট দিছিলাম, এক্সেল শিট, নাকি দিইনি? কাস্টমার এবং সাপ্লায়ার দিছিলাম, দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে কাস্টমারের জন্য এই এক্সেল শিটটা, একটু ওয়েট করি, আসবে। দেখেন, আপনারা যে সাপ্লায়ার এবং কাস্টমার অ্যাড করছিলেন না, মনে আছে? ইম্পোর্ট করছিলেন যেগুলো, হ্যাঁ, সেগুলো দেখেন প্রত্যেকের নাম এখানে দেওয়া আছে।
বলছে কি এস্টিমেট অ্যাডামক। তার মানে এই যে এই ইনফরমেশনটার উপর আমরা কি করব দেখেন, বড় করে দেখেন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে না, কাস্টমারের নাম বলে দিছে, কাস্টমার কে, অ্যাডামক। এটা কিন্তু আপনার ইম্পোর্ট যে করছেন এখানে কিন্তু আছে এটা। হ্যাঁ, এটা কি করবেন, ধরেন আপনি একটা এই কুইকবুকে গিয়ে এস্টিমেটে যাবেন, এই যে এস্টিমেট, হ্যাঁ, এস্টিমেটে গিয়ে কাস্টমারের নাম দেবেন কি, অ্যাডামক। একটু আসুক, এই যে কাস্টমারের নাম দেবেন, এখানে আমার কাস্টমার কম্বাইটা মাত্র খুলছি, কাস্টমার অ্যাড করা নাই। তারপরে এখানে কাস্টমার অ্যাডামক সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সিলেক্ট করবেন কি, দেখেন এই সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট, ডায়াগনোসিস টেস্টিং ইকুইপমেন্ট, এটা কিন্তু আপনার যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইম্পোর্ট করছেন সেটার মধ্যে আছে। ওকে, আর ডেট দিবেন কত, 2 অক্টোবর 2022। এই ডেট দিয়ে কোয়ান্টিটি কয়টা কটা হবে দেখেন, কোয়ান্টিটি এখানে লেখা আছে। আর এটা হচ্ছে ট্যাক্সেবল মানে ট্যাক্স রেট, তার মানে এই কটা ট্যাক্স আপনাকে আগে থেকে অ্যাড করে নিতে হবে। ট্যাক্সের ঘরে গিয়ে এই কটা ট্যাক্স ফিল আপ করবেন, করার পর এটাকে সেভ অ্যান্ড ক্লোজ দিবেন, প্রথম কাজ শেষ। এই যে সেভ অ্যান্ড ক্লোজ দিলেন, এই যে দেখেন এইটা যখন আপনি করবেন, ঠিক আছে, এই যে প্রিন্ট অর প্রিভিউ, হ্যাঁ, এটা আপনি প্রিন্ট অর প্রিভিউতে গিয়ে এইটা প্রিন্ট অর প্রিভিউতে যাবেন। আচ্ছা এখানে কিছু নাই জন্য দেখাচ্ছে না, এখানে ডাউনলোড অপশন আসবে, প্রিন্ট অর প্রিভিউতে গেলে একটা ডাউনলোড অপশন আসবে, তাহলে আপনি এস্টিমেটটা ডাউনলোড করবেন, পিডিএফে ডাউনলোড হবে, তার মানে আপনি যে এস্টিমেট করতে জানেন এটা একটা প্রুফ থাকলো আপনার কাছে। ওকে, এরপরে কি করবেন, এখানেও দেখেন বলা আছে, বলা আছে কনভার্ট টু ইনভয়েস, কয় তারিখ, 7 তারিখ। তাইলে আমরা কনভার্ট টু ইনভয়েস করতে পারবো, এস্টিমেটে গেলে উপরে ডান কোনায় লেখা থাকবে কনভার্ট টু ইনভয়েসে যাবো, যাওয়ার পর সেখানে ডেট দিব হচ্ছে 7 অক্টোবর 2022। এবং যখনই আমরা কনভার্ট টু ইনভয়েস দিব তখন ওখানে অপশন কি আসবে, আসবে যে ফুল অ্যামাউন্ট করবো কিনা, পার্সেন্টেজ আসবে কত পার্সেন্ট করবো সেটা আসবে কিনা, আর কনভার্ট ইচ লাইনে করবো কিনা, প্রতি লাইনে যদি আমাদের এডিট করতে হয়, এটা দেখাইছি না আপনাদেরকে আমি, দেখাইছি। আচ্ছা তাহলে এখানে নির্দেশনা কি আছে দেখেন, 50% আপনার ইনভয়েস হবে। তাহলে আমরা কনভার্ট টু ইনভয়েসে গিয়ে 50% সিলেক্ট করে সেভ অ্যান্ড ক্লোজ দিব 7 তারিখের ডেটে, তাহলে এটা ইনভয়েসে কনভার্ট হবে। সেম ওই ইনভয়েসটাকে আমরা সেভ করব, আমরা অ্যাডামকের নামে একটা ফোল্ডার করব, সেই ফোল্ডারের মধ্যে এগুলো সেভ করে রাখবো। ওকে, এরপরে দেখেন আর আবার বলছে কি, এই যে দেখেন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কিন্তু আপনার ইনভয়েস আকারে থেকেই যাবে। এটা এই ইনভয়েসটা কোথায় পাবো, সেলস থেকে কাস্টমারে গেলে কাস্টমারের নাম যেটা অ্যাডামকের নামের পাশে গেলেই আমরা অ্যাডামকের উপর ক্লিক করলে আমরা তার ট্রানজ্যাকশনগুলো নিচে দেখতে পাবো। ওকে, আজকের ভিডিওটাতে আমি যা বলতেছি এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। অ্যাডামকের উপরে যখন ক্লিক করবো তখন তার নিচে তার ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবো, সেখানে দেখতে আমরা এস্টিমেট 50% অ্যাপ্লাই হয়েছে, 50% এখনও রয়ে গেছে। ওই ট্রানজ্যাকশনের উপর ক্লিক করলেই আমরা আবার কপি টু ইনভয়েস করতে পারবো। তো কপি টু ইনভয়েস করে আমরা এখানে বলছি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তখন তো রেস্ট অফ দ্য অ্যামাউন্ট নাই, তখন আমরা ফুল অ্যামাউন্ট দিব, কারণ 50% আমরা করেই ফেলছি। ফুল অ্যামাউন্ট দিয়ে আমরা আবার 10 তারিখে এটাকে ফুল ইনভয়েস করে ফেলবো। তাহলে আমার দেখেন যেটা আমি এস্টিমেট করছিলাম সেটা আমি ফুল ইনভয়েস করলাম। এরপর অ্যাডামকের পাশে আমার এখন কি দেখাবে, রিসিভ পেমেন্ট দেখাবে, তাই না? তাহলে আমরা সেলস থেকে কাস্টমারে যাব, কাস্টমারে গিয়ে অ্যাডামকের নামের পাশে দেখবো রিসিভ পেমেন্ট, ওখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে বলছে 15 তারিখ, আমরা ডেট দিব কবে, 15 তারিখ। 15 তারিখ দিয়ে 80%, এখন 80% হিসেব করবো কেমনে, এটা আমাদেরকে ম্যানুয়ালি হিসেব করতে হবে। টোটাল অ্যামাউন্টের 80% আমরা ওই অ্যামাউন্টের ঘরে যা আছে ওটা কেটে বসাই দিব, দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ করবো, তাহলে 80% চলে আসবে। এখন এই পেমেন্টটা আমরা নিব কোথায়, এখানে রিসিভ বাই চেক, এখানে বলা আছে আনডিপোজিটেড ফান্ড, বাট আমরা এখানে ধরেন লিখে দিলাম হচ্ছে ব্যাংক। ব্যাংক কি ছিল, ওয়েলস ফার্গো, ঠিক আছে। ওয়েলস ফার্গো ব্যাংকে আমরা পেমেন্টটা নিতে পারবো না, আমরা এরকম প্রতিটা ট্রানজ্যাকশন সেভ করে রাখবো কার ফোল্ডারে, অ্যাডামকের ফোল্ডারে। ঠিক এইভাবে আমরা প্রতিটা, এই যে সুসান রেওয়াক, তারপর ব্রাউন এলিজাবেথ, ফ্যাসল আফজন, নিকি বার্গন, হ্যামসি ক্রাউন, জেমস ক্লিন্টন, তারপর নিকি কোবেল্ট, ক্লিসন, ব্রাউন এলিজাবেথ 2, দেখেন এগুলো সবগুলো আমরা এইভাবে একটা একটা করে ফোল্ডার করে
অ্যাট লিস্ট এখানে যা দেওয়া আছে সেইটা প্র্যাকটিস করে সেভ করে রাখবেন। এগুলো কিন্তু আপনাদের খুবই খুবই কাজে দিবে, এই কোর্স চলাকালীনই কাজে দিবে। ওকে, বুঝতে পারলেন কি? কারণ যখনই কারোর সাথে কথা বলতে যাবেন, অনলাইনে কথা বলতেছেন একটা ক্লায়েন্টের সাথে, চট করে কিন্তু আপনাকে এই একটা ডকুমেন্ট চাবে যে আপনার যে কাজ জানেন। ধরেন সে নিবে অ্যাকাউন্টস রিসিভেবল কাস্টমারের, তো বলবো যে অ্যাকাউন্টস রিসিভ করবেন কেমনে, কোনো ইয়ে আছে আপনার, ডকুমেন্ট আছে? তাহলে এই যে আমরা পেমেন্ট নিচ্ছি, রিসিভ পেমেন্ট করছি না, এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিবেন। আচ্ছা, যাই হোক, এটা হলো একটা বিষয়। আপনাদেরকে বলছিলাম যে আমাদের এক স্টুডেন্ট পার্মানেন্ট জব পেয়ে গেছে ইউএস একটা কোম্পানিতে। উনি কিছুই করে নাই, ওনার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, উনি কিছুই করে নাই, আবার অনেক কিছুই করছে। কীরকম? উনি জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করছে। ওনার এরকম সব ডকুমেন্ট রেডি করে রাখছে। যখন ফাইবারে ক্লাস করেছি, ফাইবারে ক্লাস করছে। ফাইবারে ক্লাস করে উনি রাত্রেবেলা জেগেছিল। কারণ কি, আপনার ক্লায়েন্ট কোথাকার? ইউএসএ আর ইউকে বা ইউরোপের। তো আমাদের এখানে যখন রাত, ওদের ওখানে তখন দিন। তো উনি কি করতো, ওই রাত্রেবেলা করে জেগে থাকতো আর অ্যাক্টিভ থাকতো, যে কেউ কখনো নক দিলে যাতে সে রিপ্লাই দিতে পারে। তো ফার্স্ট কাস্টমার ওনাকে অ্যাক্টিভ পেয়ে, আপনাকে অ্যাক্টিভ না পেলে কিন্তু ক্লায়েন্ট কোনোদিনও নক দিবে না। ঠিক আছে, ক্লায়েন্ট ওপেন করে আগে দেখে অ্যাক্টিভ কে কে আছে। ক্লায়েন্ট একসাথে 4-5-7 জনকে নক দেয়, নক দিয়ে ডকুমেন্ট পাঠায় যে তুমি এই কাজ করতে পারবে কিনা। তো দেখা গেল যে এর মধ্যে 3 জন অ্যাক্টিভ আছে, 3 জন রিপ্লাই দিচ্ছে হ্যাঁ আমি পারবো। তখন সে বলে যে তোমার এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা, আমাকে ডকুমেন্ট পাঠাও। তো যদি আপনি এই কাজটা রেডি করে রাখেন তাহলে আপনি চট করে পাঠিয়ে দিতে পারবেন না। আর আপনি যদি রেডি করে না রাখেন তাহলে আপনাকে কুইক বুক ওপেন করতে হবে, খুলতে হবে, ডাউনলোড করে পাঠাইতে হবে। ততক্ষণে কাজ আর একজন পেয়ে যাবে। বলা মাত্র যখন পাঠিয়ে দিলেন, ওকে ফাইন, তখন সে করবে কি, আপনাকে একটা হয়তো বা ব্যাংক স্টেটমেন্ট কিছু একটা দিবে, দেয় কিন্তু এটা, দিয়ে বলবে যে তুমি এইটার এই কাজ করতে পারবে না। তো যে জানে সে চট করে বলে বলবে হ্যাঁ পারবো, এটা এইভাবে করা যায়। এখন ধরেন আপনাদের শুরুতেই যদি প্রবলেম হয়, যেমন আমার শুরুতে প্রবলেম হয়েছিল, উনি আমাকে রাত্রেবেলায় ফোন দিছে, রাত 3টার সময়। তো কি হয়েছে যে এইটা এইরকম এরকম, তখন বললাম ওকে এই অ্যান্সার দেন। আপনারা ফোন দিলেও সমস্যা নেই যদি এরকম ক্লায়েন্ট না দেয়, বুঝতে পারছেন? তো যাই হোক, প্রথম দিন উনি মানে ঘুমাই গেছিল, প্রথম দিন উনি ধরতে পারেনি। এখন আমি তাকে বললাম যে ভাই আপনি এক কাজ করেন, ওনাকে মাঝে মাঝে একটা করে মেসেজ দেন, কারণ ক্লায়েন্টের নাম তো থাকে, হাই অমুক তুমি কেমন আছো, নক দিছিলা, কোনো কাজ আছে কিনা। উনি করতে কি সপ্তাহে 2টা করে মেসেজ দিত। এই করতে করতে ও একদিন রিপ্লাই দিছে, কারণ ওর তো কাজ আরো দরকার। ও রিপ্লাই দিছে, তারপর কথা শুরু হয়েছে। কথা শুরু হওয়ার পর সে আমাকে রাত্রে ফোন দিছে, তাকে একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠায় বলছে যে আমাকে প্রফিট অ্যান্ড লস করান, প্রফিট অ্যান্ড লস বের করে দাও। খুব সহজ জিনিস, এটা কিভাবে করে এটা আমি আপনাদের এখানে দেখাই দিই। হ্যাঁ, তো ব্যাংক স্টেটমেন্ট দেখে তাকে বলে দিছি, বলে ভাই এত সহজ? বলে জি এত সহজ, আপনি জানতেন না, করে ফেলেন। করে পাঠাই দিছে, বাস। তারপরে ইন্টারভিউতে কি প্রশ্ন হবে, প্রশ্ন আমার সাথে পুরোপুরি মিলে নেই, বাট আমি তাকে একটা ধারণা দিছিলাম। তো ইন্টারভিউটা তার মোটামুটি হয়েছে, মানে একেবারে এক্সিলেন্ট হয় নাই, মোটামুটি হয়েছে। হওয়ার পর তাকে তার এক্সপেকটেশন ছিল আরও বেশি, বাট ইন্টারভিউটা যেহেতু একটু মোটামুটি হয়েছে, তাকে একটা মানে মোটামুটি একটা স্যালারি অফার করছে যে এই স্যালারিতে তুমি শুরু করো, 3 মাস করো আগে। তো আমাকে বলছে কী করে, ওরা রাজি হয়ে যান, কারণ কি এই 3 মাসও যদি আপনি করেন, স্যালারি যাই হোক, এটা তো আপনি অন্য জায়গায় দেখাইতে পারবেন যে আমি 3 মাস ইউএসএ একটা কোম্পানিতে কাজ করতেছি। তো রাজি হয়ে গেছে, এখন মোটামুটি ভালোই কাজ করতেছে। প্রথম দিকে আমি অনেক, আমার হেল্প লাগতো আর কি, উনি আমাকে ফোন দিতে হেল্প করতাম। এখন আর লাগে না, উনি নিজেই পারে সব। ওকে, এখন লাগে না বলতে বেশি দিন আগেও না, 2-3 সপ্তাহের মধ্যে উনি মোটামুটি অনেক কাজ শিখে ফেলছে। তো আপনারা যদি এই ধরনের একটু মানে ইনস্ট্রাকশনগুলো ফলো করেন তাহলে কাজ পাবেন। উনি কিন্তু দেখেন ওনার ফার্স্ট জবই হয়ে গেছে একটা পার্মানেন্ট জব, প্রজেক্ট বেজ না, $30 একটা কাজ, $50 একটা কাজ, এরকম না, একদম ফুল ফেজে পার্মানেন্ট জব। যদিও স্যালারি একটু কম, উনি 20,000 বাংলাদেশি টাকা, 20,000 টাকা জয়েন করছে। না উনি দিনের বেলা একটা চাকরি করে, বাট রাত্রেবেলা যদি উনি একটু জেগে থেকে 2-3টা মাস কষ্ট করে এবং ওখানে যদি একটা হ্যান্ডসাম স্যালারি নিতে পারে, তাহলে ওনার এই দিনের মানে বাংলাদেশে চাকরি করার তো দরকার নেই। ওকে, এবং হ্যান্ডসাম স্যালারি হয়ে যাবে এগুলো যদি আপনি মোটামুটি এক্সপার্ট হন। ইয়ারলি ধরেন $20-25,000 নিচে এগুলো কোনো চাকরি নেই।
$20,000 মানে ইয়ারলি প্রায় 22-23 লাখ টাকা। এভারেজ মাসে এমনি 2 লাখ টাকা করে বেতন হয়, বুঝছেন না? কিন্তু এটা খালি এই যে এখানে বসে থেকে স্বপ্ন দেখলে হবে না, এটার জন্য পরিশ্রম করতে হবে। এই যে যা বলতেছি এগুলো একটু কষ্ট করে করবেন, ঠিক আছে? এইটা করবেন। এইখানে করতে গেলে হবে কি, আপনার মনে অনেক প্রশ্ন তৈরি হবে, প্রশ্ন যে এইটা তো এরকম হইল না, একটু ডিফারেন্ট লাগে। তখন প্রশ্ন করলে প্রশ্নের অ্যান্সার পাওয়া যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা হলো একটা। দ্বিতীয় হলো, আপনাদেরকে যে সাপ্লায়ার করাইলাম না, সাপ্লায়ার মানে আমরা পারচেজ করি, যে কিনি, হ্যাঁ, সেইটা কোথায় আছে? সেইটা না, এটা কাস্টমার, এটা হ্যাঁ, এই যে সাপ্লায়ার অ্যাসাইনমেন্ট, এই দুইটা কি আপনাদেরকে দিছি আমি? আচ্ছা, না দিলেও আবার দিয়ে দিচ্ছি। দেখেন এইখানে, দেখেন আপনি এইখানে যতগুলো সাপ্লায়ার আমরা ইম্পোর্ট করছি না, ওই সাপ্লায়ারের নাম দিয়েই কিন্তু আছে এটা। ওকে, এখানে কি বলছে দেখেন, প্রথমে বলছে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার আমরা গত ক্লাসে দেখছি না? পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার কীভাবে করব? এই যে পারচেজ অর্ডারে যাব, সেলস থেকে পারচেজ অর্ডারে মানে প্লাস নিউ থেকে পারচেজ অর্ডারে যাব, গিয়ে আমরা এই লুনা, এর নাম কি, ম্যাকি, আচ্ছা, এই লুনাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ডেট দিব কত? 25 জানুয়ারি 2023। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কী কী সিলেক্ট করব? এগুলো সিলেক্ট করব। এখন আপনি হ্যান্ড স্যানিটাইজার ওখানে যদি না পান তাহলে কি করতে হবে? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে জাস্ট অ্যাড করে নিতে হবে। ওকে, এগুলো হলো কোয়ান্টিটি, এগুলো হলো ট্যাক্স। ওকে, তারপর এটা আমরা কনভার্ট টু বিল আমরা করছি না? কত বলছে? ফুল অ্যামাউন্ট কনভার্ট টু বিল হবে। তারপর পে বিল করব কবে? এটা করব 80%, আর এই ডেটে করব বাকি অ্যামাউন্ট। এখানে দেখেন ওয়েলস ফার্গো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে কি? 20%। আপনার ক্যাশ অ্যাকাউন্টে আসবে, পিটি ক্যাশে আসবে। ওকে, তো এই জিনিসগুলা একটা একটা করে করবেন। এই যে এই জিনিসগুলো করবেন, করে এদের প্রত্যেককে নামে লুনার নামে একটা ফোল্ডার করবেন। যা যা করতেছেন সেগুলো ডাউনলোড করে, পিডিএফ ফাইল ডাউনলোড করে ফোল্ডারে রাখবেন। ওকে, তাহলে আপনারা এই সপ্তাহটা কষ্ট করে এই কাজগুলো করবেন। এখন আমি তো ভাই ধরেন, আপনারা তো কেউ 2-3 বাচ্চা না যে আমি টিউশন মাস্টার এরকম একটা ব্যাথ নিয়ে বসে আছি, ভাই করতে হবে, এরকম তো না। কারণ আপনাদের নিজের খরচে এটা করতে হবে, তাই না? যারা যারা এটা করতে পারবেন, আমি তো কিন্তু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, যারা যারা এটা করতে পারবেন এবং ইনস্ট্রাকশন ফলো করে চলতে পারবেন, কোনো না কোনো কাজ পাবেন। এবং আমার আমার এখান থেকে মানে যে কটা ব্যাচ আছে, 3-4 জন কাজ পাইছে, তারা কোর্স শেষ হওয়ার আগেই পাইছে। কোর্স শেষ হওয়ার পরে যদি কেউ পেয়ে থাকে সেটা আমাকে এখনো জানায় নাই, বাট কোর্স শেষ হওয়ার আগে 3-4 জন কাজ পেয়েছে, 3-4 জন অলরেডি মানে কাজ করতেছে। ওকে, তো মানে কেউ যদি লেগে থাকেন কাজ পাওয়া যায়। তাহলে এই দুইটা আমি আবার দিয়ে দিই আপনাদের। এটা কি ওই ছেলেটা না যেটাকে মেরে ফেলছে? ওদের হচ্ছে 6022। দেখেন এটা হচ্ছে সাপ্লায়ারটা দিলাম, এরপরে আপনাদেরকে দিচ্ছি আমি ওকে, যে দুইটা এক্সেল ফাইল দিলাম, আশা করি আমরা কি করতে পারবো না একটু কষ্ট করে? লাগবে কিন্তু করে রাখবেন। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এটা দিচ্ছিলাম, আচ্ছা, কুইকবুকে আসি, তাহলে আমরা এগুলো করবেন সবাই প্র্যাকটিস। হ্যাঁ, কারণ যে প্র্যাকটিস দিলাম এগুলো করতে করতে কিন্তু আপনার এই জায়গায় অনেক প্রশ্ন আসবে, মনে প্রশ্ন তৈরি হবে। যদি না করেন তাহলে প্রশ্ন কোনোদিনও আসবে না, তৈরিও হবে না। ওকে, আচ্ছা দেখেন, এখন আমাদের কাস্টমার সাপ্লাইয়ের পরে আমাদের এখানে কি আসলে এগুলো নিয়ে কিন্তু আমরা আরও কাজ করব। আপনারা যখন প্র্যাকটিস শেষ করবেন, সবাই দেখাবেন যে হ্যাঁ আমি এগুলো করতেছি, তখন কাজ দিব। এখন কাজ দিয়ে লাভ নাই, কারণ এগুলো আপনি নিজে প্র্যাকটিস না করলে শুধু কাজ নিয়ে বসে থাকবেন, কিছুই করতে পারবেন না। ওকে, আচ্ছা দেখেন, আমার কাস্টমার সাপ্লাইয়ের পরে আমার আসলে এখানে কি টিম,
টিমের নিচে কি আছে, এমপ্লয়ি, সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, উইকলি অ্যাক্টিভিটি। অনেকের এখানে এমপ্লয়ি লেখাটা নাও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এমপ্লয়ি যদি ওখানে না থাকে তাহলে কোথায় পাবেন, এই যে এখানে পাবেন, দেখেন এখানে এমপ্লয়ি নাই। বাট যদি ওখানে না থাকে, এই যে এখানে যদি না থাকে তাহলে এমপ্লয়ি পাবেন এখানে। আর আপু যেটা বলছিলেন এখন তো ক্লিয়ার হয়েছে না, এই যে ট্যাক্স, ভ্যাট, জিএসটি, তারপর বাকি যা আছে এরকম সব কিছু কিন্তু একই জিনিস। ওকে, এখন আমরা কাজ করবো আসলে টিম নিয়ে। এই যে টিমের বললাম কি, এমপ্লয়িটা অনেকের এখানেও থাকতে পারে, অনেকের এই নেভিগেশন প্যানেলেও থাকতে পারে, যার কারণে এখানে না পেলে ভয় পাওয়ার কিছু নাই যে ভাই আপনার ওখানে আছে আমারটা নাই কেন, এখানে পাবেন। ওকে, আর এই সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি আর উইকলি অ্যাক্টিভিটি এই দুইটাই পাবেন হচ্ছে আপনি এখানে জায়গা মতোই পাবেন। ওকে, এখন আসেন এগুলোর কাজ কি এবং এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এটা আমরা শিখবো। একটা মিনিট আমি একটু পানি নিয়ে আসি। না, যখন আপনি ইনভয়েস মানে এস্টিমেট থেকে ইনভয়েস করবেন, যখনই আপনি ক্রিয়েট মানে কপি টু ইনভয়েস বা ক্রিয়েট ইনভয়েসে যাবেন, তখনই তো আপনাকে অপশন 3টা দেখাবে। যদি কারো না দেখায়, এই অপশনটা না আসে, দেখায় না, তাহলে কি করতে হবে, তাহলে সবাই বুঝতেছেন তো কি বলতেছি? যখন আপনি এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করবেন, তখন যদি এই যে ফুল অ্যামাউন্ট 50% বা মানে সরি, এডিট ইচ লাইন, এই বক্সটা যদি আপনাকে না দেখায়, তাহলে কি করবেন? তাহলে যাবেন সেটিংসে, সেটিংস বলতে গিয়ার আইকনে, গিয়ার আইকনে যাবেন হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে। অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে যাবেন সেলস সেটিংসে, সেলস। এটা আবার কি চাই, কেন আমার তো লগ ইন করাই ছিল। সিক্স জিরো টু টু তাহলে আমরা গিয়ার আইকন থেকে অ্যাকাউন্ট সেটিংসে যাব। হ্যাঁ, শুক্রবারে আপনারা ছাড়া সব মানুষ ঘুম থেকে উঠে গেছে, মানে নেট স্লো হয়ে যায় কখন, সবাই ঘুম থেকে ওঠার পর। এত সকালে তো মানুষ শুক্রবারে ঘুম থেকে উঠে না। সেলস সেটিংসে যাব, সেলস, সেলস, এই যে সেলস সেটিংসে গিয়ে একটা অপশন দেখেন, প্রোগ্রেস ইনভয়েসিং, এটা অফ করা আছে। এইটাকে আমাদের এই কোণা থেকে ক্লিক করে এটাকে অন করতে হবে। আপডেট,
এখানে দেখেন ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েসেস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট। কি বুঝলেন? ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েসেস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, এইটা যখন আপনি ওপেন করে সেভ করবেন তখন ওই মাল্টিপল অপশনটা আপনাকে দিবে। ওকে, তাহলে মনে রাখবেন যদি আমাদের ওই অপশনটা না আসে তাহলে আমাদেরকে ইয়ার আইকন থেকে অ্যাকাউন্ট সেটিংস, সেল সেটিংসে গিয়ে প্রোগ্রেস ইনভয়েসিংটা অন করে দিতে হবে। ক্লিয়ার? এখন আসেন আপনাদেরকে আজকে যেটা আমি করাবো সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটার কাজ অনেক বেশি। কেউ যদি এই পেরোলের কাজ জানেন তাহলে আপনি ভালো চাকরি পাবেন, ভালো চাকরি। আমি নিজেও কিন্তু একটা কোম্পানির পেরোল ম্যানেজার। ওকে, পেরোলেরই কাজ করি। এখন এই কাজটাতে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটু ব্রিফ দিই। হ্যাঁ, ধরেন পেরোলের কাজ কিভাবে হয়। আপনারা তো যে যেখানে জব করেন স্যালারি পান না। স্যালারি কি ধরেন একটা এরকম চিন্তা করে মনে হলো যে এত টাকা দিব দিয়ে দেয়, এরকম কি কিছু? তা তো না, এটার একটা প্রপার হিসাব আছে, তাই না? আপনার বেসিক স্যালারি কত, এইটার সাথে আপনার কি কি অ্যাড হবে। হাউস রেন্ট অ্যাড হয়, আপনার মেডিকেল অ্যালাউন্স থাকে, ট্রাভেল অ্যালাউন্স থাকে, ফুড অ্যালাউন্স থাকে, এরকম অনেক কিছু অ্যাড হয়ে টোটাল একটা আর্নিংস দাঁড়ায়, তাই না? এই আর্নিংস থেকে আবার কিছু ডিডাকশন হয়। আপনার যদি ট্রান্সপোর্ট থাকে, অফিসের ট্রান্সপোর্টে যান সেটার জন্য একটা কাটে। তারপর দুপুরে যদি লাঞ্চ করেন, যদি সাবসিডির লাঞ্চ থাকে, অফিস কিছু দেয় আপনি কিছু দেন সেটা কাটে। পার্সোনাল কিছু লোন অফিসের কাছে থাকলে সেটা কাটে। তো এরকম কাটে না? আচ্ছা, এই কেটে কুটে আপনার ধরেন স্যালারি হচ্ছে 60,000, আপনার ডিডাকশন আছে 5,000, তাহলে আপনার নেট পেয়েবল কত হবে? 55,000। নেট পেয়েবলটাকে আমরা কোনটা কি বলি? আমরা টেক হোম বলি, যে বলি যে তোমার স্যালারি কত আর টেক হোম কত। তো স্যালারি আমার হচ্ছে এত, আমার টেক হোম এত। তার মানে আমার কিছু পেনশন, গ্র্যাচুইটি সরকারি চাকরিতে থাকে, বেসরকারিতে অনেক কোম্পানিতে থাকে। যেমন বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে স্কোয়ারে কিন্তু সরকারির মধ্যে, স্কোয়ারে আপনি রিটায়ারমেন্টে গেলে আপনি কিন্তু পেনশন পাবেন, ওদের পেনশন প্ল্যান আছে। ওকে, তো এই পেরোলের এই পর্যন্ত মানে এই যে ক্যালকুলেশনগুলা, আপনার কতক্ষণ আপনার ডিউটি, কতক্ষণ আপনি টাকা পাচ্ছেন, কী কী ডিডাকশন আছে, এই ক্যালকুলেশনগুলোর পরে একটা পে স্লিপ পান না? পে স্লিপের মধ্যে মূলত লেখা থাকে কি? এটাই লেখা থাকে। পে স্লিপ বিভিন্ন রকম হতে পারে, চেহারা বিভিন্ন রকম হতে পারে, বাট জিনিস কিন্তু এটাই থাকে যে আপনার আর্নিংস কত, আপনার ডিডাকশন কত, আপনি পাচ্ছেন কত। পে স্লিপ মানে এটাই। ওকে, এই পে স্লিপ পর্যন্ত, পে স্লিপ তৈরি করা পর্যন্ত যে ডিপার্টমেন্টটা কাজ করে, এটা নর্মালি সব জায়গায় করে হচ্ছে এইচআর। ওকে, এইচআর ডিপার্টমেন্ট এই কাজটা করে এবং এই পোর্শনটাকে বলে হচ্ছে পেরোল প্রসেস। ফার্স্ট পার্ট, যখন এটা তৈরি হয়ে গেল, আপনার স্যালারি 60,000, আপনার ডিডাকশন, টোটাল স্যালারি 60,000, আপনার ডিডাকশন আছে 5,000, তাহলে আপনার নেট পেয়েবল দাঁড়ালো 55,000। এখন এই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই কাজটা করে কি? এই যে হিসাবটা যে আপনার অ্যাকাউন্টসে এন্ট্রি দিবে, এই কাজটা করে কি? এই কাজটা করে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এই পোর্শনটুকে বলে হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। হ্যাঁ, এটা সবার আলাদা ডিপার্টমেন্ট নাও থাকতে পারে, বাট এই কাজটা করে হচ্ছে অ্যাকাউন্টস। ফার্স্ট কাজটা করে নর্মালি করে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, আর সেকেন্ড কাজটা এটা অ্যাকাউন্টসে এন্ট্রি দেয়। এই যে টাকাটা হিসাব যে করে দিল, এই টাকাটার এন্ট্রি দেয় হচ্ছে অ্যাকাউন্টস। তো আপনি কি, আপনি হচ্ছেন অ্যাকাউন্টেন্ট, তাই না? বাট আমরা এখানে স্বল্প পরিসর, যতটুকু আমার কুইক বুকে আছে এতটুকু আমরা প্রসেসও শিখবো, আর অ্যাকাউন্টিংটা আমরা ফুল শিখবো। এখন দেখেন, আপনি যে পেরোলের অ্যাকাউন্টিং করবেন, এই পোর্শনে কোথাও আপনার পেরোল অ্যাকাউন্টিং বলে কিছু আছে? কিছুই নেই। তার মানে আপনাকে এই পেরোলটা করতে হবে, পেরোলের অ্যাকাউন্টিংটা করতে হবে পুরোপুরি ম্যানুয়ালি। ওকে, আমরা পেরোল অ্যাকাউন্টিং যে পোস্টিংটা দিব, এই পোস্টিংটা দেখব নেক্সট ক্লাসে। আজকে আমরা কিভাবে প্রসেসটা করা যায়, যতটুকু করা যায় এখানে, টাইমশিটগুলো, টাইমশিট মানে বুঝেন তো? টাইমশিট বুঝেন না? আচ্ছা, এটার সাথে আপনাদের পরিচিত, মানে পরিচিত থাকার কথাও না। ওকে,
বাংলাদেশে আমরা বেতন দেই দুইভাবে নর্মালি। একটা হলো ডেইলি বেসিস, আমাদের বাসায় যে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি এসব কাজ করে ওদেরকে আমরা প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিই। আর একটা বেতন দিই আমরা মান্থলি, তাই না? আমরা যে চাকরি করি আমাদেরকে মান্থলি বেতন দেয়। বাট বাইরে কিন্তু আসলে মোস্ট অফ দ্য কেসে মানে 90% প্লাস হচ্ছে স্যালারি হচ্ছে উইকলি, আওয়ার হিসেবে উইকলি স্যালারি। এমনকি গভর্নমেন্ট জবেও তাই। হ্যাঁ, 2 উইকস হতে পারে, বাট স্যালারি হিসাব করে উইকলি। 2 উইকস পরে দেয়, অথবা এই উইকের স্যালারি 3 সপ্তাহ পরে দেয়, সেটা সমস্যা নাই, কিন্তু ওরা স্যালারি হিসাব করে সবসময় উইকলি। এমনকি কি বললাম, গভর্নমেন্ট জবেও তাই, আওয়ারলি স্যালারি। যেমন ধরেন আমি যেখানে কাজ করি এখন, সেখানে আমার অফিস টাইম প্রায় 9.5 ঘন্টা, আমি বেতন পাই 8 ঘন্টা, বাকি 1.5 ঘন্টা কি, 1.5 ঘন্টা আমার ব্রেক টাইম। ওকে, ব্রেক টাইমের পেমেন্ট কিন্তু বাইরে কোথাও করা হয় না, কোথাও করা হয় না। শুধু আমাদের দেশে 9টা 5টা অফিস করি, মাঝখানে 6 ঘন্টা ব্রেক। সরকারি অফিসে 6 ঘন্টাই ব্রেক, শুধু পুলিশ স্টেশন, ব্যাংক ব্যাংক হাসপাতাল বাদ দিয়ে। মানে হাসপাতালেও আছে, হাসপাতালে ডাক্তাররা তো সকাল 8টা থেকে 2টা পর্যন্ত ডিউটি করে, তারপর আর নাই। ওকে, অনেক এমন অফিস আছে, সরকারি অফিস, যাদের আসলে পাবলিকের সাথে ডিরেক্ট কোনো রিলেশন নেই। যেমন ধরেন কিছু সমাজ কল্যাণ অধিদপ্তর, মানে আনুমানিক বলতেছে কি এই টাইপের, পরিসংখ্যান ব্যুরো, এদের কিন্তু সরাসরি পাবলিকের সাথে কোনো কিছু নেই। তো এইসব অফিসে এখন কি হচ্ছে জানি না, আগে যেটা হইতো আগে যেটা হইতো, যে কে কখন অফিসে যায় আর কে কখন আসে এসব কোনো হিসাবই নাই। এই সমাজ কল্যাণে পাবলিকের সাথে কি কাজ? কোনো কাজ নেই। আমরা টিভিতে অনেক রিপোর্ট দেখছি, তাই না? এরকম শিক্ষা অফিসার মাসে 2-1 দিন অফিসে আসে, শুধু তেলের টাকাটা তুলে নিয়ে গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, টিভিতে এরকম রিপোর্ট দেখছি আর কি আমি। তো যাই হোক, তো এখন বাইরে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। আপনি সরকারি পার্ট টাইম চাকরি আছে, সরকারি। যেমন আপনার এই যে আহ, এটা কি নভেম্বর থেকে ধরেন ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্স চলবে, ট্যাক্স, প্রচুর ট্যাক্সের কাজ হবে। সরকারি অফিসগুলো যেমন আমার ধরেন এনবিআর এর বছরে ট্যাক্স নেয় কয়বার? একবারই নেয়। এই 2-3 মাসের জন্য ধরেন পার্মানেন্টলি লাখ লাখ লোক পালতেছে, এদের বেতন এদের সব কিছু দিচ্ছে, তাই না? ওরা কি করে, ওদের তো সারা বছর প্রেশার থাকে না, ওদের যখন প্রেশার চলে আসে তখন ওরা 3 মাসের জন্য পার্ট টাইম এমপ্লয়ি নেয়। এবং এই পার্ট টাইম কাজ করার জন্য আপনার 2 বছর একটা ডিপ্লোমা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। যাদের এই সার্টিফিকেট আছে, এরা আবার কীরকম, ওই 3 মাস 4 মাসে এরা এমন একটা পেমেন্ট দেয় যে 3 মাস 4 মাসে মোটামুটি সারা বছর চলে যায়। কিন্তু এখানে ওরা কেন পার্মানেন্ট করে না? কারণ একটা স্টাফ পার্মানেন্ট করলে তার পেছনে আরও অনেক খরচ আছে, ঠিক আছে? তার দুনিয়ার ভাতা দিতে হবে তাকে, সে যখন রিটায়ারমেন্টে যাবে তখন তাকে লাইফ টাইম পালতে হবে, এরকম অনেক ধরনের বিষয় আছে, যার কারণে তারা পার্মানেন্ট নেয় না। এটা সরকারি চাকরিতে, এটা আমি না জেনে বলছি না, এটা আমি একদম প্রপারলি জেনেই বলছি। ওকে, তো যাই হোক, যার কারণে তাদের পেরোলটাতে ব্রেক টাইম, এই ব্রেক টাইমটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যতক্ষণ ব্রেকে আসেন ততক্ষণ পেমেন্ট করবেন। আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানেও সেম, সেখানেও যে স্টাফদের যে ব্রেক টাইম, এই ব্রেক টাইমের পেমেন্ট হয় না। হাতে কোনো 1-2 কোম্পানি ব্রেক পেমেন্ট করে, সেটা তাদের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে, এটা খুব রেয়ার। 100টা কোম্পানিতে হয়তো একটা বা ম্যাক্সিমাম 2টা পাবে। ওকে, তো আমরা এখন আসি, বলছে কি এমপ্লয়িটা আমরা 2 জায়গায় পেতে পারি, এখানে এখানে। তো আমরা যদি টিমের আন্ডারে এমপ্লয়িতে গেলে আমরা পাবো কি? এমপ্লয়িতে গেলে আমরা শুরুতে কিছুই পাবো না, কিছু তো নাই এখানে। এখানে বলছে গেট স্টার্টেড, মানে আপনাকে প্রথমে বলছে একটা এমপ্লয়ি অ্যাড করতে। এমপ্লয়ি মানে কি? এই খরচ কার? কোম্পানির খরচ। একটা হলো এতক্ষণ আমরা যা করলাম, প্রোডাক্ট কিনলাম আর বেচলাম। আপনি প্রোডাক্ট কেনা বেচা কি আপনি একা করতে পারবেন? দুটো একটা লোক লোক লাগে না আপনার? অথবা মনে করেন আপনার একটা সার্ভিস, আপনার এটা কি হেলথ কেয়ার সার্ভিস না? হেলথ কেয়ার সার্ভিস আপনি কি করেন, এই টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট এগুলো তো আপনি বিক্রি করেন। পাশাপাশি আপনি আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে দেখবেন
ডক্টর কেয়ার, নার্সিং কেয়ার এগুলো আছে। তার মানে কি আপনার এখানে ডক্টর এবং নার্স, আমি যে কোম্পানিতে চাকরি করি আমার কোম্পানিতে রিয়েল লাইফে আমার কোম্পানিতেও কিন্তু চাকরি করে ডক্টর নার্সরা। হ্যাঁ, আমরা বিভিন্ন কেয়ার হোম বলে ইউকেতে কেয়ার হোম প্লাস হসপিটালে আমরা ডক্টর এবং নার্স সাপ্লাই দিই। মানে আমার ডাক্তার এবং নার্সকে তারা পার্মানেন্টলি নেয় না, কারণ একটা ডক্টর এবং নার্স পার্মানেন্টলি নিলে অনেক বেতন দিতে হয় এবং তার পিছনে অনেক খরচ আছে। যার কারণে তারা কি করে উইকলি শিডিউল পাঠায় আমাদেরকে, যে তাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন হচ্ছে তারা আমাদেরকে উইকলি শিডিউল পাঠায় যে তাদের হসপিটালে এই উইকে কয়জন ডক্টর লাগবে বা কয়জন নার্স লাগবে। এর পাশাপাশি কেয়ারার বলে, আমরা এখানে ওয়ার্ড বয় বলি না, পেশেন্টদেরকে তুলে ওয়াশরুমে নিয়ে যায়, নিয়ে আসে। আমাদের ওয়ার্ড বয়রা তো সব করে না, আমাদের ওয়ার্ড বয়রা তো ডাক্তার থেকে বড় জমিদার। হ্যাঁ, বাট ওখানে কিন্তু এই ধরনের কেয়ারার আছে এবং বেতনও অনেক ভালো। তারপর হচ্ছে ধরেন একজন কি বলে এটা, অটিস্টিক একটা লোক আছে, উনি মানসিকভাবে সুস্থ না, এরকম লোকটাকে কেয়ার করার জন্য আলাদা ট্রেনিং প্রাপ্ত কেয়ারার আছে, ওনাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, মানে এইসব লোকদেরকে তো আপনি ধমক দিয়ে হ্যান্ডেল করতে পারবেন না, বাংলাদেশে পারে, বাংলাদেশে তো বেঁধে রাখে। ওদেরকে আপনি ধমক দিতে পারবেন না, ওদেরকে হ্যান্ডেল করার আলাদা সিস্টেম আছে। তো এই ধরনের কেয়ারার প্লাস হচ্ছে ধরেন একটা হসপিটালের স্টাফদের জন্য কিচেন আছে, রান্না হয়, সেখানে শেফ লাগে, কিচেন পর্টার, কিচেন অ্যাসিস্ট্যান্ট বলে আর কি। হ্যাঁ, এইসব লাগে, ক্লিনার লাগে, ক্লিনারদের শিফট কেমন হয়, 2 ঘন্টা শিফট। ও যাবে, যে ক্লিন করে চলে আসবে, ওকে পেমেন্ট করবে 2 ঘন্টা। ওকে, আমাদের এখানে ক্লিনার নিলে আপনি 2 ঘন্টার পেমেন্ট দিতে পারবেন। ও কিন্তু বসেই থাকবে সারাদিন, সকালে একবার ঝাড়ু দেবে, বিকেলে একবার ঝাড়ু দেবে, ফুল পেমেন্ট দিতে হবে। তো যাই হোক, তো এরকম আর কি। তো মানে আওয়ারলি পেমেন্ট। হ্যাঁ, তো এখন দেখেন এমপ্লয়িতে গিয়ে আমরা গেট স্টার্টেডে যাব। ওয়েলকাম টু কুইকবুকস পেরোল, গেট স্টার্টেড দিলাম। আচ্ছা, এর মাঝে এখানে বলছে নেক্সট পেরোল কবে, হোয়েন ইজ ইউর ফার্স্ট পে ডে উইথ কুইকবুকস। এইটা কিন্তু আপনার ফিক্স কিছু না, এটা সে জানতে চাচ্ছে যে আপনার নেক্সট পে, ফার্স্ট পে, কারণ এর আগে তো আপনি এখানে কিছু অ্যাড করেন নাই, যেহেতু প্রথম অ্যাড করতে যাচ্ছেন। সে বলতেছে যে আপনার ফার্স্ট পে কবে হবে। আমরা একটা আনুমানিক দিচ্ছি, 1 অক্টোবরে হবে আমাদের। এইটা যে কোনো ডেট দেওয়া যাবে, অসুবিধা নেই। দিয়ে আমরা দিলাম নেক্সট। আচ্ছা, ইউ হ্যাভ পেইড এমপ্লয়িজ বিটুইন 6 এপ্রিল। আচ্ছা, এটা নো। এটা কি বলছে, ইউকের কোম্পানি তো বলছে যে তুমি 6 এপ্রিল, এপ্রিল থেকে কিন্তু ইউকের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। হ্যাঁ, 6 এপ্রিল থেকে এই 30 সেপ্টেম্বরের মধ্যে কোনো বেতন দিছো কি না। আমি নো দিলাম, দেই নাই। ওকে, হোয়াট ইজ এ বিজনেস নেম অ্যান্ড অ্যাড্রেস। বিজনেস নেম তো এখানে দেওয়াই আছে, অ্যাড্রেসটা এখানে আসেনি কেন, কারণ অ্যাড্রেসটা আমি এখনও সেটিংসে গিয়ে দিই নাই, আমি মাত্র কোম্পানিটা খুঁজছি। ওকে, আমি জাস্ট এটা নেক্সট করে দিই। আচ্ছা, এগুলো সব দিতে হবে না, এটা ওই অ্যাড্রেসটা যদি শুরুতে আমরা দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলো আর দিতে হতো না, অটোমেটিক চলে আসতো। না না, জয়নিং ডেট না, এটা বলছে, এটা জাস্ট জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি নেক্সট পে ডেট, নেক্সট কবে আপনি বেতন দিবেন। এই জন্য আমি 1 সেপ্টেম্বর দিয়ে দিলাম, এটা আনুমানিক। এইটার উপর আপনার কোনো কিছু ডিপেন্ড করবে না, এটা জাস্ট ও জানতে চাচ্ছে আর কি। আচ্ছা দেখেন, চলে আসছে। আমাদের অ্যাড্রেস কি ছিল, এই যে এইটা। ওকে, এখানে আসি। আচ্ছা, এখানে বলছে যে এন্টার 6 আর 7 ক্যারেক্টার পোস্ট কোড। হ্যাঁ,
6 or 7 ক্যারেক্টার হলে মাঝখানে স্পেস দিলেও নিয়ে নেওয়ার কথা, কিন্তু এটা নিচ্ছে না। এইরকম ভেজাল যদি কখনো পড়েন তাহলে একটু ডান বাম করে দিতে হবে। হ্যাঁ, কিরকম ডান বাম করে দিতে হবে? আমরা এখন একটা ট্যাব ওপেন করব, এখানে লিখবো আমরা ইউকে কোড উইথ 6 ডিজিট। সিক্স ডিজিট কেন খুঁজলাম? ও বলতেছে 6টা অথবা 7টা ক্যারেক্টারের পোস্ট কোড হতে হবে। হ্যাঁ, স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড। ইংল্যান্ডের মধ্যে আবার অনেকগুলা ইয়ে দেখাচ্ছে। ওয়েস্ট সাকসেস, ওয়েস্ট ইয়র্কশায়ারটা দেখি। দেখেন 1 2 3 4 5 6 ডিজিটের আছে না? তাহলে আমরা এখান থেকে একটা কপি করি। মানে এরকম কোনো বিষয় আসলে আমারটা হয় না, ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। দেখেন নিয়ে নিচ্ছে না? নেক্সট দিলাম। এখানে বলছে হুজ পিওর কন্ট্যাক্ট, পেরোলের কন্ট্যাক্ট কে হবে? এটা আমার অ্যাড্রেস দেওয়া আছে, এটা দেওয়াই থাকবে। নেক্সট। আচ্ছা, লেটস শর্ট ইউর ওয়ার্কপ্লেস পজিশন। কি পেনশন, পেনশনের ব্যাপারে বলছে। পেনশন ধরেন আমি এটা 1 সেপ্টেম্বর থেকে ধরলাম। আই ডু নট হ্যাভ এনি ডিউটি স্টার্ট ডেট। ওকে, এটা দিয়ে দিই। এগুলো একটা ইনফরমেশনও আপনার জন্য এখানে ম্যান্ডেটরি না, বাট দিতে হবে, দিলেন। এরপর আছে দেখেন অ্যাড অ্যান এমপ্লয়ি। আপনার যে স্টাফ তাকে অ্যাড করতে হবে আপনাকে আগে আপনার সিস্টেমে, তা না হলে তাকে আপনি কাজ অ্যাসাইন করতে পারবেন না। ওকে, অ্যাড অ্যান এমপ্লয়িতে যাব। এখানে বলছে কি এগুলো কোথায় পাবেন? স্টাফের নামটা এগুলো কোথায় পাবেন? এগুলো ধরেন আমরা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছি, ক্লায়েন্ট আমাদেরকে একটা ডাটা দিচ্ছে, আমরা সেই ডাটাটা একটু খুঁজে বের করি। স্টাফ 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 এই যে এমপ্লয়ি লিস্ট, এটা আপনাদেরকে আমি পাঠায় রাখি। ওকে, এটা পাইছেন তো সবাই না? আচ্ছা, এমপ্লয়ি লিস্ট এইটা একটু ওপেন করি। এখানে কয়জন? 1 2 3 4 5 জন স্টাফের নাম দেওয়া আছে, তার অ্যাড্রেস, তার জিমেল আইডি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার দেয়া আছে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি ক্লায়েন্ট আমাদেরকে 5 জন স্টাফের নাম দিচ্ছে, আমরা সেই নামগুলো এখানে এন্ট্রি করব। আমি একটা করে দেখাবো, বাকিগুলো আপনারা করবেন। ওকে, ধরেন এই যে এইটাই করি আমি। এর নাম কি? মেগানে হলিস, তাই তো? তাহলে এর নাম পাইছি আমরা। এখন আমরা নামটা কপি করি, কপি করে এখানে নামের জায়গায় দিলাম মেগানে হলিস। এইটা আমি কেটে নিলাম, এটা এখানে বসলাম। মিডল নেম কে? এ, এটা মিডলে দিলাম, ঠিক আছে না? এরপর বলছি কি ইমেল অ্যাড্রেস। দেখেন এখানে কিন্তু বলছে স্টার দেওয়া আছে কোথায়? নাম এবং হায়ারিং ডেটে। ইমেল কিন্তু ম্যান্ডেটরি না, ঠিক আছে, বাট যেহেতু আমার কাছে আছে আমি দিব। আমার ইমেল কোনটা? এইটা, এই ইমেলটা আমি বসাবো এখানে। এখন বলছে কি হায়ার ডেট, কবে থেকে ওরে আমরা জয়েন করেছি, তাই না?
তাহলে এখানে যদি আমি যাই, এখানে হায়ার ডেট কি আছে? ডেট অফ বার্থ আছে, হায়ার ডেট নাই। তার মানে এইটা আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে, তাই তো? এখন ধরেন আমরা জানলাম, ফোন দিলাম তাকে বা ইমেল করলাম, সে বললো যে তাকে আমি নিছি হচ্ছে এই, এটা কি মাস? সেপ্টেম্বরের 1 তারিখে নিছি। তাহলে আমরা সেপ্টেম্বরের 1 তারিখ দিয়ে দিব। ওকে, অ্যাড অ্যান্ড এমপ্লয়ি দিয়ে দিলাম, এমপ্লয়ি অ্যাড করলাম। দেখেন, এখন দেখেন এখানে এই কটা হচ্ছে বেসিক ইনফরমেশন যা দিলাম। ওকে, এর বাইরে আর অনেক কিছু দেওয়া যাবে। দেখেন এখানে যদি আমরা এডিটে যাই তাহলে আমরা তার হোম অ্যাড্রেস, ডেট অফ বার্থ সবই দিতে পারবো। এখানে কি কি আছে দেখেন, এডিটে গেলাম, যাওয়ার পর যে যে ইনফরমেশন ছিল, সিলেক্টেড টাইটেল, সে হচ্ছে মিস্টার, তাই না? নাকি মিসেস? তার ইয়ে কি, মেল না ফিমেল লেখা আছে? ফিমেল, তাহলে এখানে হবে মিস বা মিসেস দিতে হবে। ওকে, যদি সে অবিবাহিত হয় তাহলে মিস, আর এম এস দিলে হচ্ছে দুইটাই বুঝে যাবে। হ্যাঁ, এইটা ওকে। তারপর তার ফোন নাম্বার আছে, হোম ফোন, ওয়ার্ক ফোন নাম্বার, ফোন নাম্বার আছে তো? ফোন নাম্বার আছে না? এটা ফোন নাম্বারটা বসাই, যেটা যেটা আছে সেটা সেটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, তারপর কি আছে, মোবাইল ফোন অ্যাড্রেস, আচ্ছা এটা এখানে দেওয়া যাবে, মোবাইল ফোনের জায়গায়। ও আচ্ছা, এইটা এখানে নিচ্ছে না কেন বলেন তো? এটা বলছে যে ইউকের সাইডে করতেছি না আমরা, বলছে ইউকের শুরুটা হবে 0 দিয়ে আর 11 ডিজিট হবে। ওকে, এই জন্য বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ ওদের নাম্বারগুলো এরকম 017ও নাম্বার আছে, +44 হচ্ছে কান্ট্রি কোড, 017 নাম্বার আছে, 013 নাম্বার আছে ইউকেতে। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন, আমাদের অ্যাড্রেস কি আছে ওর দেখে নিই, এটাই অ্যাড্রেস, তাই না? ধরেন আমি যদি এখানে অ্যাড্রেসটা বসাই, এখানে দিলাম, আরো অনেক কিছু দেওয়া যাবে। আর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমাদের এখানে দেওয়া আছে কিন্তু কত, 5 মার্চ 1952। তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে 1952 সালে, তাই না? 52, 52তে গিয়ে সিলেক্ট করতে হবে কি, মার্চের 5 তারিখ। এটা হচ্ছে তার জেন্ডার হচ্ছে ফিমেল। ওকে, তো যেটা যেটা আমাদের সম্ভব হলো দিলাম, দেওয়ার পর আমরা এটা সেভ করব। ও এটা দিতে হবে না, কান্ট্রি পোস্ট কোড, কান্ট্রি পোস্ট কোড, পোস্ট কোড হচ্ছে এই যে এইটা, পোস্ট কোড কান্ট্রি, ডাবল চেক এর পোস্ট কোড, মানে পোস্ট কোডটা সঠিক নাই, ইউকের হিসেবে নাই। ওকে, তাহলে ইউকে হিসেবে নিতে গেলে আমরা কি করবো, আমাদের এখানে বের করাই আছে, আমরা একটা নিয়ে নিচ্ছি, দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে সিটি অর টাউন, লন্ডন, তাহলে এখন সেভ নিবে। তাহলে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যেভাবে অ্যাড করছি, তারপর আমরা কাস্টমার সাপ্লাই যেভাবে অ্যাড করছি, এইভাবে আমাদেরকে এমপ্লয়িও অ্যাড করে নিতে হবে। ওকে, এখানে দেখেন এমপ্লয়মেন্ট ডিটেল, এগুলো কার কাছে থাকবে? এগুলো আমাদের কাছে থাকে, স্টাফের অফিসের কাছে থাকবে। তারপর ট্যাক্স ইনফরমেশন, এখানে দেখেন অনেক কিছু দিতে পারবেন। ওই যে যখন আমরা এটা অ্যাক্টিভ করছি তখন আমরা কোর পেরোল আর অ্যাডভান্স পেরোল একটা সিলেক্ট করছিলাম না, এটা কোর পেরোলের আন্ডারে এগুলো জিনিসগুলো আছে। ওকে, তাহলে আমরা এখানে ডান দিয়ে দিব, দিয়ে দিলে বলছে বিফোর ইউ ক্যান পে দিস এমপ্লয়ি ডু ইট লেটার, পরে করব।
দেখেন এখানে এখন আচ্ছা এটা নাম দিলে কি হয়, ইনকমপ্লিট দেখাচ্ছে কারণ সবগুলো তো ফিল আপ করে নেই। ওকে, এখন দেখেন পেরোলে যাওয়ার পর মানে এখান থেকে যদি আমরা এই পেরোল যাই, টিমে যাই, যাওয়ার পর ফার্স্টে দেখাবে ওভারভিউ। ওভারভিউ মানে আমরা তো জানি যেগুলো আমরা ট্রানজ্যাকশন করবো সেগুলো এখানে থাকবে। এরপর এমপ্লয়িতে গেলে, পাশের এমপ্লয়িতে গেলে আমরা একটা অ্যাড করছি না সেটা দেখাচ্ছে, তাই তো। পেরোল ট্যাক্স এটা ডিফারেন্ট জিনিস, এটা আমরা পরে দেখবো। আমরা আগে এমপ্লয়িটা অ্যাড করা শিখি। ওকে, তাহলে আমরা বাকিগুলো অ্যাড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পে রেট কোথায় নিচে লেখা আছে? হ্যাঁ, ও আচ্ছা পে রেট, হ্যাঁ পে রেট তো মিসিং। ওনার তো ওনাকে কোনো কিভাবে টাকা দিবেন এটা কি ঠিক করছেন? হ্যাঁ অবশ্যই। পে টাইপ, এই যে এগুলো যখন দিবেন পে টাইপ দিবেন অটোমেটিক পে রেট চলে আসবে। পেমেন্ট মেথড দিবেন এগুলো চলে আসবে। এই যে ধরেন এটা যদি আপনি স্টার্ট করেন, এখানে তাকে কিভাবে টাকা দিচ্ছেন, আওয়ারলি কত টাকা দিবেন, নাকি স্যালারি দিবেন, মান্থলি স্যালারি দিবেন, নাকি কমিশন অনলি, এটা আপনি বসান। আওয়ারলি এখানে ধরেন ওনাকে আমরা দিব হচ্ছে আওয়ারলি 11.44। ইউকের মিনিমাম ওয়েজ হচ্ছে 11.44। হ্যাঁ, ফ্রাইডে এটা সেভ করি। আসছে, এটার উপরেই ক্লিক করলাম, এর নামের উপরে ক্লিক করলে এডিট অপশনটা আসবে। হ্যাঁ, এখান থেকে দেখেন আপনার পে টাইপ, পে রেট মানে সে আওয়ারলি কত টাকা পেমেন্ট হবে, নাকি মান্থলি হবে, নাকি শুধু কমিশন অনলি হবে, এটা সিলেক্ট করে দিলে আপনি যখন এমপ্লয়ি লিস্টে যাবেন তাহলে এই পে রেট এটা চলে আসবে, আর পে রেট কত। ওকে, আচ্ছা এখন আজকের যতটুকু দেখলাম এতটুকু দেখে কি আমরা যে লিস্টটা আপনাদের আমি পাঠিয়েছি এক্সেলে, এই বাকিগুলো অ্যাড করতে পারবো স্টাফ? না পারলেও সমস্যা নেই, বাট ট্রাই করবেন, ট্রাই করে বলবেন যে পারি নাই। যখন আপনারা কিছু বলেন না তখন আমি কিন্তু বুঝি কি আপনারা কিছু করেন নাই। আচ্ছা, যে করে তার মনে কিন্তু প্রশ্ন তৈরি হয়, তখন সে প্রশ্ন করে। যখন কোনো প্রশ্ন থাকে না তার মানে কি সে কিছু করে নাই। আচ্ছা, তাহলে আমরা স্টাফ অ্যাড করা দেখলাম। ওকে, এখন আসেন এই যে দুইটা কথা বলতেছে, সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি আর হচ্ছে উইকলি অ্যাক্টিভিটি, এইটার কথাটা কি? সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি হচ্ছে ধরেন আপনি একজন স্টাফকে হায়ার করলেন একবারের জন্য, তার সাথে আপনার উইকে কত ঘন্টা কাজ করবে, ধরেন এরকম শিফট আমাদেরও আসে। আমাদের কীরকম আসে, ধরেন আমরা একটা উইকলি একটা শিডিউল দিয়ে রাখছি একটা হসপিটালে, ওখান থেকে হঠাৎ একজন অ্যাবসেন্ট, সে যেতে পারছে না, একজন ডাক্তার নিজেই অসুস্থ, তো ওখানে আমরা একটা রিপ্লেসমেন্ট দিচ্ছি। এখন এই রিপ্লেসমেন্ট যাকে দিচ্ছি সে তো ওই একদিন কাজ করে ওখান থেকে চলে আসবে, সে কিন্তু ওখানে আর কাজ করবে না। তো এই ধরনের কাজগুলোর জন্য যাকে আমরা সিঙ্গেল টাইম একবার কাজের জন্য পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমরা করবো সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে বললো ডেট কবে, ডেট ধরেন আমরা এটাকে তাকে পাঠিয়েছি সেপ্টেম্বরের 1 তারিখে, ঠিক আছে। নেম কি, নেম দেখেন এখানে এমপ্লয়ির নাম আসবে, আমরা একটা এমপ্লয়ি অ্যাড করছি এখানে একজন। আপনার যদি এখানে 200 এমপ্লয়ি অ্যাড করা থাকে 200 এমপ্লয়ির নাম আসবে, কাকে পাঠাচ্ছেন, ঠিক আছে, এই স্টাফকে পাঠাচ্ছি। কাস্টমার কে, কারণ কি আমরা তো কাস্টমার ছাড়া কার কাছে পাঠাবো, আমরা তো একটা সার্ভিস দিচ্ছি না। তাহলে যেহেতু আমার এখানে কাস্টমারগুলো আমি এখানে অ্যাড করি নাই, ওই জন্য কাস্টমার লিস্টে আসছে না, আমি এখান থেকে একটা কাস্টমার অ্যাড করি। কাস্টমারের ক্ষেত্রে নামটা হচ্ছে ম্যান্ডেটরি, তাই না, নাম ছাড়া নেবে না। ধরেন নাম দিলাম কি,
তাহলে নাম দিলাম অ্যালিসন, এটা আমি সেভ করি। তাহলে আমার কাস্টমার হচ্ছে অ্যালিসন, তার কাছে অ্যালিসন কি, অ্যালিসন ধরেন একটা ব্যক্তি হতে পারে অথবা একটা প্রতিষ্ঠানও হতে পারে। যেমন ধরেন আমি যদি এখানে অ্যাড নিউ দেই, দিয়ে দিলাম কি আমি ধরেন কিংস হসপিটাল, তাহলে আমার কাস্টমারকে হসপিটাল, হসপিটালে আমি এটা সেভ করলাম। তাহলে এই কাজ কিংস হসপিটালে আমি একটা কাজের জন্য পাঠাইছি। এখানে সার্ভিস কি দেখেন, এখানে এই যে অ্যাড নিউ বলতেছে, এর কারণ কি, কারণ আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো অ্যাড করা নেই। আপনারা যখন অ্যাড নিউতে যাবেন তখন আপনাদের যে সার্ভিসগুলো অ্যাড করা আছে, ডক্টর কেয়ার, নার্সিং কেয়ার, সবগুলোই দেখা। ওকে, ধরেন আমি এখানে একটা সার্ভিস অ্যাড করি, সার্ভিস অ্যাড করে এখানে নাম দিলাম ধরেন আমি ডক্টর কেয়ার। ওকে, ক্যাটাগরি অ্যাড নিউ, এটা দেই হচ্ছে সার্ভিস। এখানে আপনারা যখন করছেন না তখন ইনভেন্টরি দিচ্ছেন না, আপনি বলেন তো এখানে কেন ইনভেন্টরি দেখাচ্ছে না, আপনার মাথায় কি আছে? পেরোলে কি কখনো ইনভেন্টরি আসে? পেরোল অলওয়েজ সার্ভিস। আপনি অ্যাড নিউতে গেছেন কোথা থেকে? আপনি অ্যাড নিউতে গেছেন পেরোলের ভিতর থেকে না, তো ওখানে ইনভেন্টরি কেন দেখাবো? না না, সেক্ষেত্রে তো আপনি এমপ্লয়ি থেকে যাবেন না, এখানে তো আমরা কাজ করতে সব এমপ্লয়ি নিয়ে, বেতন নিয়ে। এখানে তো আমি প্রোডাক্ট সার্ভিস কোনোটা নিয়ে কাজ করতেছি না, বাট এই এমপ্লয়িটা যখন আমি নিয়ে কাজ করতেছি তাকে তো আমি কোনো না কোনো সার্ভিসে পাঠাইছি, আমি সেই সার্ভিসটা জাস্ট এখানে অ্যাড করতেছি আর কিছু না। বাট এখানে আমি সার্ভিস সেলস করতেছি না, কিন্তু এখানে কাজ করতেছি তার বেতন নিয়ে, বুঝছেন? সার্ভিস সেল করার জন্য তো আমার ইনভয়েস অপশন আছেই, কিন্তু এখানে কাজ করতেছি আমি কি নিয়ে, আমার ইন্টারনাল স্টাফের বেতন নিয়ে। যার কারণে ইন্টারনাল স্টাফ ওই জায়গায় কি সার্ভিস দিছে আমি শুধু সেটা খুঁজে বের করতেছি আর কিছু না। না, এখান থেকে কোনো লিঙ্ক থাকবে না, এটা আপনাকে হিসাব রাখতে হবে যে আপনি এই যে যখন আপনি এখানে এন্ট্রি দিবেন তখনই তো আপনি হিসাবে চলে আসবে যে এই স্টাফটাকে আপনি কোথায় কোথায় পাঠাইছেন, তার এগেনস্টে সেই কাস্টমারের কাছে আপনি ইনভয়েস দেবেন, বুঝছেন? আমি আপনাকে প্র্যাকটিক্যাল বলি, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি এই সেম কাজই করে আর কি। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় স্টাফ পাঠাই, ডাক্তার নার্স পাঠাই, ঠিক আছে? আমাদের প্রসেসটা কি, আমরা ধরেন প্রথমে আমাদের ক্লায়েন্ট যে হসপিটাল, তাকে আমরা যোগাযোগ করি যে নেক্সট উইকে বা আগামী 1 মাসে তোমার শিফটগুলো আমাকে দাও, কি কি শিফটে তোমার লোক লাগবে। সে আমাদেরকে শিফট দিয়ে দেয় যে আমার ভাই আগামী 1 মাসে পার উইক 5 জন ডাক্তার লাগবে, 6 জন নার্স লাগবে, তারপর ধরেন আপনার কেয়ারার যাকে বলি আমরা, আমাদের ওয়ার্ড বয় বলে না, কেয়ারার, কেয়ারার লাগবে 10 জন, আমার ক্লিনার লাগবে 3 জন, আমার কিচেনের লোক লাগবে 6 জন। এরকম সে আমাদেরকে লিস্ট পাঠায় দেয়, রোস্টার পাঠায় দেয়। সেই রোস্টার অনুযায়ী আমরা যারা যারা স্টাফ আমাদের আছে তাদের সাথে আমরা ইয়ে করি কে কোথায় কাজ করতে পারবে। অনেকে ধরেন আমি একজনকে ফিক্স করে দিলাম তুই ওখানে কাজ করবো, বাট তার বাসা থেকে অনেক দূরে, তার যাতায়াতে ধরেন যে 20 পাউন্ড খরচ হয়ে যায়, তো ও যা বেতন 20 পাউন্ড যদি যাতায়াতে চলে যায় সেটা তো অনেক বিশাল ব্যাপার, তাই না? 20 পাউন্ড মানে বাংলাদেশি টাকায় কত, 150 করে ধরেন এখন, প্রায় 2500 টাকা। 2500 টাকা যদি যাতায়াতে চলে যায় তাহলে কেমনে? তো যাই হোক, মানে ওইভাবে করে আমরা তাদের সাথে ফিক্স করি যে তুমি এখানে করতে পারবা, যে হ্যাঁ আমি পারবো, ঠিক আছে। তাহলে তাকে আমরা 1 সপ্তাহের একটা রোস্টার দিয়ে দিই, তুমি 1 সপ্তাহ এখানে করবে এই টাইম, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা। ওকে, এইটা যখন সে করে আসে, সে আমাদের এখানে তো রেকর্ড থাকে, এর পাশাপাশি তার একটা পেপার টাইমশিট থাকে, আমাদের কোম্পানির একটা টাইমশিট থাকে তার হাতে, যে টাইমশিটে সে ফিল আপ করে যে আমি অমুক দিন এত এই ডেটে এই কেয়ার হোমে বা এই হসপিটালে এতটা থেকে এতটা পর্যন্ত এত ঘন্টা এত টাইম ব্রেক, ধরেন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, 12 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক, তাহলে তার ওয়ার্কিং আওয়ার হবে 11 ঘন্টা লেখা থাকবে। এইটার মধ্যে দুইটা ইয়ে থাকে, একটা নেম একটা সিগনেচার। এই নেম এবং সিগনেচারটা করে হচ্ছে ওই হসপিটাল যিনি ম্যানেজার বা অথরিটি যিনি আছেন, যিনি যিনি এই শিফটগুলো দেখেন, তিনি এখানে সিগনেচার করে দেবেন।
সিগনেচার করে এইটা অনেক সময় কেয়ার হোমগুলো নিজেরাও স্ক্যান করে রাখে, আবার স্টাফদের হাতে দিয়ে দেয়, কারণ ওদের কাছেও রেকর্ড থাকে। তো এইটা এই স্টাফ যিনি কাজে গেছেন তিনি উইক শেষে আমাদেরকে সাবমিট করেন তিনি কোন কেয়ার হোমে বা কোন হসপিটালে এই উইকে কত ঘন্টার কত কত শিফট করছে, ঠিক আছে। এটা যখন আমাদের কাছে পাঠান, আমরা কোথায় কোথায় পাঠিয়েছি সেটা তো সফটওয়্যারে আমাদের রেকর্ড আছে। সে কোথা থেকে কাজ করে আসলো সেটা তখন আমরা ম্যাচ করাই যে ওকে যে আমি যে জায়গায় পাঠাইছি সেটা ঠিক আছে কিনা। আর এই যে পেপার টাইম শিটটা, এইটাকে ইউকেতে ধরা হয় অ্যাজ লাইক চেক। মানে ওই যে কেয়ার হোমের যে ম্যানেজার তিনি যখন সিগনেচার করে দিলেন, এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু চেক, মানে তাকে এটার এগেনস্টে টাকা দিতে হবে, বুঝতে পারছেন। সেটা যখন আমাদের কাছে আসে ও পাঠিয়ে দেয়, তখন আমরা আমাদের শিফটের সাথে ওনার ওই পেপার টাইম শিটে মিলায় দেখি যে হ্যাঁ ওই শিফট অনুযায়ী ওটা ঠিক আছে কিনা। যদি আওয়ার কম বেশি হয় তখন আমরা হোমের সাথে বা ওই হসপিটালের সাথে ইমেল করি যে ওর ওখানে কাজ করার কথা 12 ঘন্টা, বা টোটাল আওয়ার হওয়ার কথা 11 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক সহ, বাট তুমি এখানে কেটে 10 ঘন্টা সিগনেচার করছে, কারণ তখন ওরা আমাদেরকে জানায় যে ও 1 ঘন্টা লেট করছে। ওকে, এইগুলো কিন্তু স্টাফরা আবার মাঝে মাঝে জানাবে না, ও ওর মতো করে লিখে দিবে। ও বাট কেয়ার হোম থেকে সিগনেচার ও কেটে দিয়ে লিখে দিবে, হয়তো এত ডিটেল লিখবে না, সে শুধু কেটে দিয়ে টোটাল আওয়ার 10 ঘন্টা নেই, কিন্তু হিসাব অনুযায়ী তার 11 ঘন্টা হওয়ার কথা, বাট 10 ঘন্টা কেন হলো, তখন ওরা ইমেলে জানাবে যে ও 1 ঘন্টা লেট করছে, এই জন্য এটা কেটে দিচ্ছে। অবশ্যই বাংলাদেশ না ভাই এটা, যে ওই সকাল 9টার অফিসে 11টায় যে 5টায় ছুটি 4টায় চলে আসলাম, মাঝখানে 2 ঘন্টা নামাজের ব্রেক, খাওয়ার ব্রেক, আড্ডার ব্রেক, এসব দিয়ে যে মাসে ফুল স্যালারি নেবেন, অসম্ভব। সরকারি চাকরিতেও সম্ভব না, সরকারি চাকরিতেও। সরকারি চাকরিতে আধা ঘন্টা লেট করে দেবেন, আধা ঘন্টা বেতন, আওয়ারলি স্যালারি। এবং আপনি যে এই যে বলতেছি কি 12 ঘন্টা কাজ করছে 11 ঘন্টার পেমেন্ট পাবে, মানে তার ব্রেকটা হচ্ছে উইদাউট পেমেন্ট, ব্রেকের জন্য টাকা দিবে না। একটু আগে বলতেছিলাম যে 100টা কোম্পানিতে একটা ম্যাক্সিমাম 2টা কোম্পানি হয়তো ব্রেক পেমেন্ট করে, এরকম থাকতে পারে, সেটা খুব রেয়ার, বাট ব্রেকের পেমেন্ট কেউ দিবে না। 10 মিনিট ব্রেক নেবেন, ব্রেক 10 মিনিট ওরা লিখে সাইন করে দিবে 10 মিনিট ব্রেক আছে। 15 মিনিট লেট করে যাবেন, কোনো বুদ্ধি নাই, আপনাকে 15 মিনিটের বেতন দিবে না সে। আমি যদি 15 মিনিট সহ পাঠাই, ও আবার ওটা থেকে ফেরত পাঠাই দিবে, তোমার এখানে 15 মিনিট লেট আছে, এটা সহ ইনভয়েস চেঞ্জ করে পাঠাও। যাই হোক, তো আমরা এখানে সার্ভিস কেন লিখলাম এটা বুঝছেন তো সবাই। এটাকে সেভ করলাম। এখানে দেখেন আমার কস্ট প্রাইস বলে কিছু নাই। সার্ভিস কি আপনি কিনে বিক্রি করেন, সার্ভিস তো কোনো একটা ব্যক্তি দিয়ে আসে, সেটাকে আমরা ইনভয়েস করি, মানে আপনার সেলস করি, তারপরে সেটার এগেনস্টে কিন্তু আমি তাকে বেতন দিচ্ছি, এটাই হচ্ছে আমার কস্ট প্রাইস। এই সার্ভিস থেকে প্রফিট অ্যান্ড লস বের করবে কেমনে সিস্টেম। আপনি একটা সার্ভিস দিয়ে বেতন ইনভয়েস করছেন না, ক্লায়েন্টের কাছে টাকা নিচ্ছেন না, তার এগেনস্টে কি দিচ্ছেন, এই যে পেরোলের মাধ্যমে বেতন দিচ্ছেন, এটা হচ্ছে আপনার এক্সপেন্স, ওটা হলো আপনার ইনকাম। এখান থেকে কিন্তু সে প্রফিট লস বের করবে সার্ভিস থেকে, বুঝছেন। আচ্ছা ধরেন সেলস প্রাইস আমরা কি দিছি, ধরেন 11.44 দিছি না একটু আগে, তার পে রেট। আচ্ছা এইটা এইটা না, এইটা ধরেন ওইটা হলো তার পে রেট, এইটা ধরেন আমার সেলস প্রাইস দিব, এইটা দিচ্ছি আমি 20.50। এইটা কি দিলাম বলেন তো, এইটা হচ্ছে আমার সেলস রেট, যেটা আমি ইনভয়েস করব, ক্লায়েন্টের কাছ থেকে আমি চার্জ করব, এটা হলো আমার সেলস রেট। আমার তাহলে কেনা কত পার আওয়ার, 11.4। আসলে ভ্যাট আপাতত ভ্যাট ইনক্লুড করতেছি না, এটা পার্চেজিং নাই, এটা 7 করে দিলাম। তাহলে দেখেন সার্ভিসের নাম কি ডক্টর কেয়ার, তার মানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে মেগানে হলেস হচ্ছে একজন ডক্টর, ঠিক আছে। সে কোথায় সার্ভিস দিচ্ছে, এই যে 1 তারিখে সেপ্টেম্বর 1 তারিখে সার্ভিস দিচ্ছে, কোথায় সার্ভিস দিচ্ছে হচ্ছে যে কাস্টমার কিংস হসপিটালে, ওকে। আর এখানে হচ্ছে সিলেক্ট পে আইটেম, আচ্ছা সিলেক্ট পে আইটেমে কি আছে, রেগুলার পে। এখানে কিন্তু ওই যে আমরা একটা জিনিস বলি আপনাকে, ক্লাস একটা দেখছিলাম, ক্লাস, ক্লাসের কাজটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ক্লাস মানে হচ্ছে ওই যে রেগুলার পে করবেন না স্পেশাল, মানে এর মধ্যে আর ক্যাটাগরি আছে। এর ডাক্তার কি সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার না কনসালটেন্ট, তাদের রেট কম বেশি হবে না, এটা ক্যাটাগরি করা যায়, ওকে।
সেবা বলতে এখন কি ধরনের সেবা? ধরেন আপনি একটা হসপিটাল খুলছেন, 5টা ডাক্তার আছে, আপনি পেশেন্টদের কাছ থেকে কোনো টাকা নেন না। এখন ডাক্তাররা কি ফ্রি সার্ভিস দেয় আপনার এখানে? যদি ডাক্তাররা বলে যে না আমরাও কোনো টাকা নিব না, না হতে পারে এরকম। ধরেন যদি ডাক্তাররা বলে যে আমরাও কোনো টাকা নিব না, তাহলে এটা কি হবে? আপনি যখন আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসে সার্চ করবেন দেখবেন ভলান্টিয়ারি সার্ভিস আছে। ওটার পেমেন্টও নাই, ওটার কি বলে কোনো ইনভয়েসও নাই। ঠিক আছে? এখন যদি এমন হয় যে ডাক্তার বেতন নিবে বাট আপনি ফ্রি সার্ভিস দিচ্ছেন, তাহলে তো আপনার এখানে প্রতি মাসে লস হবে। লস হবে না? এখন যারা এরকম ভলান্টিয়ার সার্ভিস দেয় তারা কিন্তু লস করেই দেয়, বাট তাদের টাকাটা আসে কোত্থেকে? কোনো না কোনো জায়গার থেকে ফান্ড আসে। ঠিক আছে? তাহলে সেই ফান্ডটাকে দেখাইতে হবে আপনার ইনকাম, আর এই ডাক্তারের বেতনকে দেখাইতে হবে আপনার এক্সপেন্স। তার মানে আপনার এটা থাকতে হবে। আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন না। বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে আপনার জন্য পেরোল করা মুশকিল হয়ে যাবে। তাহলে তো আপনি বিক্রি করবেন, সেলস করবেন, তখন তো আর এই পেরোলে আসবে না। আপনারা প্রোডাক্ট এন্ড সার্ভিসের সাথে পেরোলটা মিলাচ্ছেন কেন বারবার? ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে সে কি ধরনের সার্ভিস দিচ্ছে। ধরেন আমার একটা দোকানের একটা কর্মচারী, সে তো আর কাউকে বাড়িতে সার্ভিস দিয়ে আসে না, সে আমার এখানেই কাজ করে, আমি তাকে বেতন দিচ্ছি, এটা বলতে চাচ্ছেন? সেটাই তখন কিভাবে অ্যাড করবেন? আপনার মাথায় কি আছে বলেন তো দেখি। তখন কাস্টমার হবেন আপনি নিজেই। সার্ভিস, তখন কাস্টমার হবেন আপনি নিজেই। আর এই যে ডক্টর কেয়ার দিলাম, তখন কি দিবেন? না না, আপনার নিজে ধরেন বিদেশে যখন আপনার কাজ, আপনার একটা স্টাফ কাজে নেবেন, তখন তাকেও কিন্তু আপনাকে এই পে রেটেই দিতে হবে টাকা। আপনি তাকে কাজে পাঠালেও দিতে হবে। তখন আপনি কি, তখন আপনি ইনভয়েস করতে পারবেন না। তাহলে এটার এগেন্সে যদি আপনি ইনভয়েস না করতে পারেন, তাহলে এটা কোথায় চলে যাবে? আপনার এক্সপেন্সে চলে যাবে, পেরোল এক্সপেন্সে যাবে। তার মানে এইটা যে আমরা করতেছি, এটা কিন্তু আমরা আলটিমেটলি এক্সপেন্সটাই হিসাব করতেছি। ইনভয়েস করবো আমরা পরে। আপনি নিজের স্টাফকে যখন বেতন দিবেন, তখন ঘটনা একটাই ঘটবে, আপনি কাস্টমার হবে আপনি নিজে। ঠিক আছে? তার রেগুলার পেলে সব ঠিক থাকবে। তার সার্ভিস কি? সে সেলসম্যান, সার্ভিস দিবেন, সেলসম্যান অ্যাড করে দেবেন একটা সার্ভিস। বুঝছেন এখন সেটা? নাকি এখনো বুঝেন নাই? না বুঝলে বলবেন এখনো বুঝি নাই, আবার চেষ্টা করবো অন্যভাবে। আচ্ছা, এখন বলছে যে সার্ভিসটা যে দিচ্ছে, এই সার্ভিসটা কি বিলেবল, বিল হবে? তাহলে আমরা টিক দিব বিলেবল। তাহলে এখানে দেখা তার আমার আমার সেলস প্রাইসটা চলে আসছে, তাই না? আমরা কত করে এখানে বিল করব। আচ্ছা, এখানে দেখেন সে যে তাকে যে আমি একদিনের জন্য এখানে পাঠাইলাম, সে এখানে টাইম কতক্ষণ কাজ করছে। ধরেন দুইভাবে দেওয়া যাবে। এই যে টাইমের ঘরে আমরা দিলাম 6 ঘন্টা 30 মিনিট। আওয়ার এবং মিনিট এবং দিতে হবে 6 ঘন্টা 30 মিনিট। দেখছেন? 6 ঘন্টা 30 মিনিট যদি আমরা দেই, তাহলে 20 টাকা 50 পয়সা করে এটা তার আসবে হচ্ছে সামারি আসবে। বাট এই টাইমটা আপনি একটু অন্যভাবেও দিতে পারবেন। ধরেন 6 ঘন্টা 30 মিনিটের মধ্যে 30 মিনিট ব্রেক আছে, তার মানে মূল পেমেন্ট হবে কয় ঘন্টার? 6 ঘন্টার। তখন আমরা টিক দিব এই যে উপরে, উপরে টিক দিয়ে তার স্টার্ট টাইম, এন্ড টাইম এবং ব্রেক টাইম এখানে মেনটেন করে দেবো। স্টার্ট টাইম দেখেন এখানে দেওয়া আছে, প্রতি 15 মিনিট পর পর একটা করে স্লট দেওয়া আছে। আপনার স্লট কয়টা? ধরেন সে সকাল 6টা থেকে কাজ করছে দুপুর 12টা পর্যন্ত, তাই তো? সকাল 6টা থেকে যদি আমি আসি 11টা, এই যে 12টা, এখানে কিন্তু 24 ঘন্টার ফর্মেটে দেওয়া আছে। ওকে, যাতে কোনো কনফিউশন তৈরি না হয়। আচ্ছা, এখানে ব্রেক টাইম দিলাম আমি 00 দিয়ে আমি দিলাম 30, আমি 30 মিনিট। ওকে, 5.5 ঘন্টা কেন? ও, এখানে তো আমি 6.5 ঘন্টা সিলেক্ট করবো, 12টা 30 সিলেক্ট করতে হবে। 12টা 30 সিলেক্ট করতে হবে, অসুবিধা নেই। 12টা
এই যে 12:30, এখন দেখেন 6 ঘন্টা আসছে না, তার মানে সে 6.5 ঘন্টা কাজ করছে, আধা ঘন্টা ব্রেক নিয়েছে, তার 6 ঘন্টা হচ্ছে তার। ওকে, আচ্ছা এইটাকে আমরা কি করব, সেভ অ্যান্ড ক্লোজ করে দেব, দিলাম। এখন এইটা আমরা পাবো কোথায়? এইটা আমরা পাবো, সে যে কাজ করলো এটা আমাদের যদি ভবিষ্যতে লাগে বের করতে হবে না? তাহলে আমরা স্টাফের নামের উপরে ক্লিক করব, করে অ্যাকশন থেকে যাব হচ্ছে না লিস্ট, এখানে তো নাই ডকুমেন্টস, না এটা করে গেল এমপ্লয়ি লিস্ট, এখানেই থাকে রান রিপোর্ট, রান রিপোর্ট, নিজেরাও মাঝে মাঝে চেঞ্জ করে, আমিও মাঝে মাঝে খুঁজে পাই না। এখানে একটা অপশন ছিল রান রিপোর্ট, রান রিপোর্ট করি, ডিসপ্লে নেই, স্ট্যাটাস রিপোর্ট, রিপোর্ট রিপোর্ট রিপোর্ট, পেমেন্ট লিস্ট, আমার টাইম শিটটা গেল কই? নর্মালি এখানে থাকে রিপোর্ট রান করলেই চলে আসে। আচ্ছা রিপোর্টে যাই একটু, হ্যাঁ রিপোর্টে গেলে সার্চ করতে হবে পেরোল রিপোর্ট, সার্চ করতে হবে পেরোল সামারি, লাস্ট, আচ্ছা পেরোল সামারি না, এটা বলছে লাস্ট পেমেন্ট। ডিটেলস, এরকম ঝামেলায় আপনারাও মাঝে মাঝে পড়তে পারেন, অনেক সময় ইয়েগুলো চেঞ্জ হয়ে যায়, একটু সার্চ করে দেখতে হবে। দেখেন নিচে কিন্তু সবই রিপোর্ট, হ্যাঁ এমপ্লয়ি, এমপ্লয়ি পেরোল না, আচ্ছা অ্যানুয়াল পেরোল সামারি, পেরোল ডিটেল, কোনটা কোনটা কোনটা, না এটা পেমেন্ট করে নেই তো, এখন এটা হচ্ছে টাইম শিট দিলাম, টাইম শিটটা কোনো রিপোর্টেই কেন নাই? টাইম শিটটা তো সেভ হয়েছে,
আচ্ছা, টাইম অ্যাক্টিভিটি বাই এমপ্লয়ি, এই যে এটার মধ্যে টাইম অ্যাক্টিভিটি, এটা আমরা কি করছি, একটা সিঙ্গেল টাইম টাইম শিট দিছি না, টাইম অ্যাক্টিভিটি বাই এমপ্লয়ি। আসছে দিস মান্থ টু ডেট মানে হচ্ছে এই মাসের আজকের দিন পর্যন্ত এর সামারিটা দেখাচ্ছে। ওকে, এটা যদি আমি দিস ইয়ারও দেই একই জিনিস আসবে, কারণ আমার ইয়া তো একটাই, অল ডেট দিল একই জিনিস, অল ডেট দিয়ে যদি রান রিপোর্ট করি একটাই আসবে। তাহলে এটা আমরা পাবো কোথায়, টাইম অ্যাক্টিভিটি বাই এমপ্লয়ি ডিটেল রিপোর্টে গিয়ে পাবো। ওকে, যতগুলো আমরা টাইমশিট এন্ট্রি দিব সেটা আমরা এখানে গিয়ে পাবো। এখানে দেখেন, এখানে এটাকে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন। এটা যদি আপনি এক্সপোর্ট করেন পিডিএফে, এক্সেলে করতে পারেন, যে কোনো কিছুতে। ধরেন আমি পিডিএফে যদি করি, সেভ অ্যাজ পিডিএফ, তাহলে এইটাকে আমরা ধরেন এই মাসে যতগুলা ডিউটি দিচ্ছি সবগুলো ডিউটি আমরা এক পেজে পাবো না, এভাবে সবগুলো কিন্তু এক পেজে। ওকে, তাহলে এখানে কি নাম কি, মেগানে হলিস, ডেট কবে, এই ডেটে কাজ করছে কোথায়, কিংস্টন হসপিটালে, তার সার্ভিস ছিল ডক্টর কেয়ার, পে রেট ছিল কত, এটা 6 ঘন্টা কাজ করছে, টোটাল 130 টাকা। ওকে, তাহলে আমরা সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিতে কি বোঝায় সেটা বুঝলাম, সেটা কিভাবে এন্ট্রি দেয় সেটা দেখলাম, এবং সেটা আমরা পাবো কোথায় সেটা খুঁজে বের করলাম। ওকে, এরপরে আসেন উইকলি টাইমশিট। আমরা মূলত বেশিরভাগ কাজ হবে আপনাদের উইকলি টাইমশিট। ওকে, সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি যদি একবার কাউকে কোনো কাজে পাঠান, তাহলে দেখেন উইকলি টাইমশিটে ক্লিক করা মাত্রই আমার এখানে মেগানে হলিসকে দেখাচ্ছে। আমার স্টাফ এখানে একটাই আছে, আমি যখন এখানে ড্রপডাউনে ক্লিক করবো, আপনারা যখন 5টা স্টাফ অ্যাড করবেন এখানে 5টা স্টাফই শো করবে। ওকে, 5টা স্টাফ দিলেন, দেওয়ার পর এই যে এই ডেটটা আসলে কি, এত টু এত, এটা উইক। ওকে, যেমন ইউকেতে এখন উইক চলতেছে হচ্ছে উইক 25। ওকে, 15ই সেপ্টেম্বর 2024 শেষ হয়ে গেছে উইক 24। উইক শুরু হয় হচ্ছে সোমবার থেকে, উইক শেষ হয় হলো রবিবার, মানে শনি রবি আপনার ছুটি, রবিবারে হলো উইক শেষ। আমার যেমন উইক শেষ হয় কত, শুক্রবারে, উইক শুরু হয়, উইক শেষ হয় শনিবারে আমাদের এখানে, উইক শুরু হয় হচ্ছে রবিবার থেকে, তাই না, রবিবার ওয়ার্কিং ডে না, রবিবার থেকে শুরু হয়, ওদের ওখানে শুরু হয় হচ্ছে সোমবার থেকে, উইক শেষ হয় রবিবার। এখানে দেখেন এই যে ডেটগুলো যে দেওয়া আছে, এই ডেটগুলা কিসের উপর ডিপেন্ড করে, এটার জন্য একটা সেটিংস আছে। এখন ধরেন এখানে যে ডেট দেওয়া আছে আপনার উইক ওইভাবে শুরু হয় না, তখন কি করবেন, তাই না। ধরেন এই যে 15/9/2024 থেকে 21/9/2024, তার মানে 15/9/2024 কি ছিল, রবিবার ছিল, তার মানে এর উইকের ফার্স্ট ডে কি, রবিবার, মানে বাংলাদেশের মতো। বাট আমরা ধরেন কাজ করতেছি ইউকে, আমার উইকের ফার্স্ট ডে লাগবে কবে, সোমবার, তার মানে আমার হতে হবে 16/9 থেকে, লাস্ট এই যে উইকটা চলতেছে 16/9 থেকে 22/9 হতে হবে, তাই হতে হবে না যদি সোমবার থেকে রবিবার হয়। এইটা আমরা ঠিক করবো কেমন, এখানে তো আর ঠিক করার উপায় নেই। এইটা ঠিক করতে গেলে আপনাকে যেতে হবে গিয়ার আইকনে, গিয়ার আইকনে গিয়ে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংসে। এগুলো আমি কিন্তু আপনাদের দেখাইছিলাম, আবার দেখাচ্ছি তাহলে মনে পড়বে। ওকে, এই যে টাইম, ওকে, এই টাইমে যাব, দেখেন এখানে বলছে ফার্স্ট ডে অফ উইক, এটা আমার কি করতে হবে, মানডে করতে হবে। ওকে দিলাম, এই দুটো অন করাই আছে, এটা আমি ডান করে দিলাম। এখন দেখেন এই পেজটা যদি আমি রিলোড দেই, রিফ্রেশ করে নিলাম আর কি, যাতে ওই ডাটাটা চলে আসে।
আসছে 16/9 থেকে 22/9 পর্যন্ত। তাহলে এই জায়গার ডেট কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে উইকের ফার্স্টে ওখানে যা চেঞ্জ করলে আপনার উইকগুলো একদম জায়গা মতো আসবে। এবং আপনি যেমন ইউকেতে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় বলছিলাম কত, এপ্রিল থেকে, এপ্রিল 1 তারিখ থেকে, এপ্রিলের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত উইক 1, উইক 2, এইভাবে করে যদি আপনি জেপ করে আসেন, এই 16/9 থেকে 22/9, মানে সেপ্টেম্বর 16/9 থেকে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত উইক 25। ওকে, তাহলে আমরা ধরেন উইক 25 না, যেটা চলে গেছে লাস্ট উইকের আমরা দিচ্ছি, 9 থেকে 15 পর্যন্ত, 9/9 থেকে, মানে সেপ্টেম্বর 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা এর শিফট এখানে এন্ট্রি দিব। ওকে, এখন ধরেন এই উইকের মধ্যে সে 2 দিনও কাজ করতে পারে, 5 দিনও কাজ করতে পারে, 3 দিনও কাজ করতে পারে। এখন ধরেন আমরা এখানে যে বলতেছে যে আমরা যে এই যে সার্ভিসটা দিচ্ছে, এটা কার কাছে দিচ্ছে? যদি ধরেন আমি হই, আমার যেমন ভাই যেমন বললো যে আমারই স্টাফ, তাহলে এখানে কাস্টমারের জায়গায় অ্যাড করব ডেল্টা হেলথ কেয়ার, সেভ দিলাম। ডেল্টা হেলথ কেয়ারে আমার স্টাফ, আমার এখানে বসে থেকে কাজ করে, তাকে আমি বেতন দিব। আচ্ছা, এখানে কি বললো, এখানে বললো সে কি করছে, তাহলে অ্যাড নিউ দেবো, একটা সার্ভিস অ্যাড করি। সার্ভিস দেই হচ্ছে সে হলো সেলসম্যান, ঠিক আছে, সেলসম্যান। তাহলে এখানে আমার তার সার্ভিসটার জন্য ধরেন তাকে আমি 10 টাকা দিই প্রতি ঘন্টায়, ঠিক আছে, 10 টাকা দিই, দিয়ে আমি এখানে সেভ এন্ড ক্লোজ। ওকে, তাইলে আমার এখানে সার্ভিস কি, তার সেলসম্যান, কাস্টমারকে আমি নিজেই। এখন এটা বিলেবল কিনা, বিলেবলে টিক দিলাম, এখানে 10 টাকা তার আওয়ারলি চার্জ চলে আসছে। পে আইটেম, এটা রেগুলার পে। ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন মাই ওন স্টাফ, এটা লিখে রাখলে হবে কি আপনি নিজেই বুঝতে পারবেন যেটা আমার। বলো, আপনি এখানে বিলেবল না হলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি তাকে বেতন দিবেন কেমন? কাস্টমার তো আপনি নিজেই। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি আমার এখান থেকে টাকা দিয়ে দিব, সেটা কীভাবে দিবেন সেটা আমি দেখাবো। বাট এটা যদি বিলেবল না হয়, তাহলে আপনার কি লাইবিলিটি ক্রিয়েট হবে তাকে টাকা দেওয়ার? লাইবিলিটি ক্রিয়েট হতে হবে তো, বুঝছেন? লাইবিলিটি ক্রিয়েট হলে পরে আপনি টাকাটা দিবেন কিভাবে সেটা আমি আপনাকে পরে দেখাবো। আগে তো অন্য পার্টির কাছ থেকেই করবো, কিন্তু পার্টি তো আমি এখন নিজেই। আমার কাছে, আমার জন্য একটা, আমার নামে একটা বিলেবল তৈরি হতে হবে না? আমার নামে একটা পেয়েবল থাকতে হবে না? পেয়েবল না থাকলে আপনার দায় ক্রিয়েট হবে কেমন, আপনি তাকে টাকা দিবেন কেমন? ওকে, এইটা যে অ্যাড করার সময় যে দিলাম তার পে রেট কত, তার তার সেলস রেট কত, 10 টাকা দিয়ে দিলাম। যে এখন যে অ্যাড করলাম এই যে স্টাফটাকে, এই যে এখন যে সেলসম্যান স্টাফটাকে অ্যাড করলাম, এই তখন এটা 10 টাকা দিয়ে করছি। তখন পে রেট চেঞ্জ করবেন। হ্যাঁ, অবশ্যই। নর্মালি আপনি যেভাবে চিন্তা করতেছেন এইভাবে আপনার ক্লায়েন্টের কাজ কোনোদিনও পাবেন না। গত সপ্তাহে দিয়েছি 5 টাকা, এই সপ্তাহে দিব 10 টাকা। ক্লায়েন্ট 2 সেন্টের জন্য আপনার সাথে 100টা ইমেল দিবে। ধরেন আমার একটা স্টাফের জন্য আমি চাইছি 16 টাকা 95 পয়সা, সে বলতেছে না আমি 16 টাকা 90 পয়সা দিব। এটার জন্য তার সাথে আমার নেগোসিয়েশন করতে করতে জান বের হয়ে যাবে। হ্যাঁ, এবং এইটা যে ফিক্স হবে, এটা থাকবে 1 বছরের রেট অথবা 6 মাসের রেট। ওই আজকে ঠিক করে কালকে দিলাম, এই চিন্তা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে করতে পারি, কিন্তু আপনি রিয়েল লাইফে কুইকবুকে এই কাজ পাবেন না, বুঝছেন? আচ্ছা, যাই হোক, তারপর যদি চেঞ্জ হয়, হতে পারে এরকম, চেঞ্জ হলে আমরা তখন রেটটা চেঞ্জ করে দিতে হবে। তবে আগের যেগুলো যে রেটে হয়েছে ওই রেটে পেয়েবল থাকবে ওই টাকা। যখন আমি রেট চেঞ্জ করবো তারপর থেকে আবার নতুন রেটে টাকা চলে যাবে। ওকে, আচ্ছা, এইখানে দেখেন, এইখানে কিন্তু ওই যে কত থেকে কত, এই অপশনটা উইকলিতে নাই। কারণ কি, উইকলিতে ওই যে আমি বললাম প্র্যাকটিক্যাল বলতেছি, কিন্তু
ইউকেতে কীভাবে কাজ হয়, আমি কিন্তু ইউকে কোম্পানিতেই কাজ করি। কীভাবে কাজ হয়, ওরা ওখানে একটা মেনটেন করে আপনাকে একটা পেপার টাইমশিট সাইন করে দেয়, সেটা আমাদের কাছে আসে, তাই না? তার মানে ওখানে সবই মেনশন থাকে। স্টাফ যে চুরি করবে, স্টাফ যে কেটে কুটে লিখে দিবে অন্য কিছু, এই উপায় নাই একদম। আর যদি কেউ এটা করে, ইনভয়েস যাওয়ার পর তো সে পেছনে ফেরত পাঠিয়ে দিবে যে ভাই এটা ছিল না, আমার কাছে যে প্রুফ আছে। তখন ওই স্টাফ ব্যান হয়ে যাবে। ও যে তুমি এটা এই কাজ ইউকেতে কেউ করবে না, জানে যে এই কাজ করলে আমার ইউকে থেকে বের করে দেবে, সোজা কথা, প্লেন ধরাই দেবে। ওকে, তো এখানে আমরা কি করব, এখানে দেখেন ডেট আছে মানডে টু সানডে, তাই না? এখানে ধরে নিচ্ছি সে আমার এখানে কাজ করছে হচ্ছে এই উইকে প্রতিদিনই ধরেন আমার এখানে 6 ঘন্টা করে কাজ করছে। ওকে, প্রতিদিনই 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে বিল টিল সহ সব কিছু চলে আসবে। এখন ধরেন এটা যদি আমার স্টাফ না হয়ে ধরেন ডক্টর কেয়ার হয়, এই আমরা কাজ করতেছি কার, পেরোল করতেছি কার, এই ভদ্রলোকে, তাই তো? এ ছিল ডক্টর। ডক্টর কেয়ারের রেট কত, যে 20 টাকা চলে আসছে। হ্যাঁ, এখন ধরেন সে যদি, তাকে আমি ধরেন যে 7 দিনে 3 দিন কাজ করেছে 3 জায়গায়, হতে পারে না এরকম? যে আপনার এই হসপিটালে 2 দিন ডিউটি, ওই হসপিটালে 3 দিন ডিউটি, এরকম হতে পারে তো? তাহলে কি করবো আমরা, দেখেন ধরেন প্রথম 2 দিন সে কাজ করছে এখানে, ধরেন আমরা ডেল্টা হেলথ কেয়ার, আমাদের পাশাপাশি একটা হসপিটালও আছে আমাদের, হতে পারে না এরকম যে আমাদের হেলথ কেয়ার, আমাদের নিজস্ব হসপিটাল আছে, সে সেখানে কাজ করছে এই 2 দিন। তারপর আমরা তাকে এই যে কিংস হসপিটালে পাঠাইছি, রেগুলার পে এটা দিয়ে দিই, ডক্টর কেয়ার, ডেসক্রিপশনে যদি থাকে কিছু দিলাম। কিংস হসপিটালে পাঠাইছি আমরা, এখানে করছে 8 ঘন্টা করে 2 দিন, হতে পারে না এরকম? তাহলে আমার সোমবার মঙ্গলবার করছে আমার এখানে, বুধবার বৃহস্পতিবার করছে এখানে, কারণ এই সপ্তাহে তাকে আর কোনো কাজ দেয়নি। তাহলে এটাই 7 ক্লোজ করে দিলে এটা তার এখানে চলে আসবে, 7 ক্লোজ। আবার যদি বাকি 2 দিন আরো হসপিটালে করতাম, নিচে একটা অ্যাড করে দিতাম। এইটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখন আসেন, সেভ করে ফেলবো যে কারেন্ট চলে যায়। আচ্ছা দাঁড়ান, এইটুকু দেখায় সেভ করি, কারণ হচ্ছে মাঝখান থেকে, এই জায়গার মাঝখান থেকে আলাদা জায়গায় চলে গেলে ভেজাল হয়ে যাবে। আচ্ছা, এখন এইটা আমরা পাইছিলাম কোথায়? আচ্ছা, এইটা একটু রিলোড দিয়ে দেখি এখানে ওই হিস্ট্রিটা আসে কিনা। আসছে, দেখছেন? তার মানে আমরা টাইম অ্যাক্টিভিটি বাই এমপ্লয়ি ডিটেলে গেলে আমরা ওর এটা পাবো। দেখেন এখানে আসছে না, কবে 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 কোথায় কোথায় কাজ করছে আসছে। এটা কিন্তু ওই আগেরটা সহ আসছে, সিঙ্গেল টাইমটা এটা সহ, মানে এই স্টাফের যত কাজ আছে সবগুলো এখানে চলে আসবে। এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো। দেখেন এটা যদি আমি এখন এক্সপোর্ট পিডিএফ এ করি বা এক্সেলে যদি করি, তোকে পিডিএফ দেখাইছি, এক্সেল দেখাই। বড় বড় আসছে, ওর ডিটেলগুলো দিয়ে ওর কতক্ষণ কত টাকা পেমেন্ট পাইছেন। হ্যাঁ, না না, ভ্যাটের বিষয় আলাদা, ভ্যাটের বিষয় আলাদা। এটা তো তার ফার্স্টে, এখন আমরা হিসাব করতেছি পেরোল প্রসেসে আছে, পেরোল প্রসেস। হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ে নাই। আচ্ছা, প্রসেসের মধ্যে ভ্যাট ট্যাক্স আসবে, ঠিক আছে? এই, না না, আমার কথাটা আগে শোনেন, তাহলে সব অ্যান্সার পেয়ে যাবেন। পেরোল প্রসেসের মধ্যে আসবে, পেরোল প্রসেসটা আসলে অনেক বড় জিনিস। আপনার কুইক বুকে ফুল পেরোল প্রসেস নাই। ফুল পেরোল প্রসেস যেটা আপনাদেরকে যে টাইম, মানে সরি, পে স্লিপ দিয়ে আমি অ্যাকাউন্টিংটা করাবো, ওই পে স্লিপ কুইক বুকে করা যায় না। এইগুলো পে স্লিপ বানানোর জন্য আলাদা স্পেশাল সফটওয়্যার আছে, পেরোল সফটওয়্যার আছে। যেমন আমি আমার কোম্পানিতে কাজ করি, ইক্লিপস নামে একটা সফটওয়্যার, ইক্লিপস, ঠিক আছে? অনেক বড় সফটওয়্যার, হিউজ, লাখ লাখ ক্লায়েন্ট, লাখ লাখ এমপ্লয়ির
পেরোল করতে পারবেন আপনি, বুঝতে পারছেন? আর এইখানে মানে কুইকবুকের লিমিটেশনস আছে। কুইকবুক কিন্তু খুবই ছোট একটা সফটওয়্যার, তাই না? কুইকবুক ছোট হওয়ার কারণেই কিন্তু স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার এটা ব্যবহার করে, যার কারণে কিন্তু এটা ব্যাপ্তি অনেক, মানে ইউজার অনেক, যার কারণে এটা কাজ বেশি। কুইকবুকের মতো কাজ অন্য কোনো সফটওয়্যারে নেই। মানে আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট যে কাজ পাবেন, এইটা কুইকবুক ছাড়া অন্য কোনো ইয়াতে এতগুলো নাই, বুঝছেন? এখন আপনাকে বলি, আপনি যারা বলতে চাচ্ছেন যে আপনি এর মধ্যে ট্যাক্স ভ্যাট অ্যাড করে ওকে ফুল কিছু করতে পারবেন কিনা, পারবেন না। পেরোল ট্যাক্স আপনি দিতে পারবেন এখান থেকে, সেটার সিস্টেমটা একটু ডিফারেন্ট, সেটা আমি দেখাই দিব না। সেটা যদিও ধরেন কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে। আপনি আজকে এই ইয়ারটা করবেন, কি বলে এটা, ইউকেটটা করবেন, কিন্তু আপনার ক্লায়েন্ট চলে আসলে হচ্ছে কানাডা, তার পেরোলের ট্যাক্স টোটালি ডিফারেন্ট। আপনারা পেরোল ট্যাক্স বা স্টাফের ট্যাক্স, এই ট্যাক্স আপনি শিখে জীবনেও শেষ করতে পারবেন। এইটা যদি ক্লায়েন্ট আপনাকে বলে ট্যাক্স, যেমন ধরেন আমার আমার একটা ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, উনি ইউএসের একটা অ্যাকাউন্টিং ফার্মের মালিক, হ্যাঁ। তো উনি আমাকে বলতেছে যে তুমি কুইকবুকে কী কী জানো, আমি ওনাকে আমার কুইকবুক খুলে দেখালাম যে আমি এই সবই জানি। তো উনি ট্যাক্সটা বের করে বলতেছে এটা নিশ্চয়ই তুমি জানো না। বললাম না, এটা আমি জানি না, এটা তোমার জানার কথাও না, এটা আমি তোমাকে দেখাবো। ক্লায়েন্ট কিন্তু এটা জানে যে আপনি তার পেরোল ট্যাক্স মানে স্টাফের ট্যাক্স এটা আপনি দিতে পারবেন না। কারণ কি, বাংলাদেশের ট্যাক্স সিস্টেম, আমি যখন ইউএসএ একটা লোককে বলি যে তুমি আমার এখানে ট্যাক্স ফাইল করো, ও পারবে? ডিফারেন্ট না? তো এই জন্য আপনারা পেরোল ট্যাক্স নিয়ে কখনোই টেনশন করবেন না যে আমি এটা জানি না কেন। ক্লায়েন্ট জানে যে এটা আপনি জানেন না। কিন্তু যদি ক্লায়েন্ট বলে যে আমার এখানে এত ট্যাক্স, ওখানে এত, পে স্লিপ দেখলে আপনি বুঝবেন না, সেইটা আপনি কিভাবে এন্ট্রি দিতে পারবেন, এই জিনিস আমি আপনাদেরকে পরে ক্লাসে শেখাবো। যার কারণে হবে কি, ও পে স্লিপ যেটাই দিক, ওর পে স্লিপে যাই থাকুক, আমি আপনাকে শেখাবো হচ্ছে কি বেসিক। ভাই এটা হচ্ছে বেসিক। আপনি যদি বেসিকটা বুঝতে পারেন, ও পে স্লিপে যত বড় অ্যামাউন্ট যাই দেখ, আপনি কিন্তু অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট পুরোটা এন্ট্রি দিতে পারবেন। আপনার অ্যাকাউন্টিংয়ে কোনো ভুল হবে না, ঠিক আছে? কিন্তু পেরোল প্রসেসে কুইকবুকে যতটুকু দেখাইছি, এর বাইরে কিছু নাই, কুইকবুকে নেই। এর বাইরে অনেক কিছু আছে, সেগুলো সফটওয়্যার আছে, বুঝছেন? তো পেরোল, আপনি আপনার যেটা প্রশ্ন, ভ্যাট ট্যাক্স তাহলে কী হবে? ভ্যাট ট্যাক্স অ্যাড করার ক্ষেত্রে ক্লায়েন্ট কখনোই আপনাকে বলবে না তুমি এটা করো। তখন আপনাকে ফার্স্টেই বলবে তুমি এটা জানো কিনা। যদি বলে এবং মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা আপনাকে বলবেই না, দিবেই না। কারণ কি, আপনাকে বলি, ধরেন কানাডাতে যে ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, হ্যাঁ, এই মানে আপনার ইনকাম ট্যাক্সের, এই ইনকাম ট্যাক্স দেয়া হয় হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে টার্বো ট্যাক্স। এটাও ইনটুইটেরই প্রোডাক্ট। ইনটুইট কার? কুইকবুকের মালিক, মানে মাদার কোম্পানি। ইনটুইটেরই প্রোডাক্ট হচ্ছে টার্বো ট্যাক্স। এইটাতেই সবাই ট্যাক্স সাবমিট করে, এবং এই টার্বো ট্যাক্সে যে ট্যাক্স সাবমিট করে, এটাও ব্যক্তিরা নিজেরা করতে পারে না, এটা অ্যাকাউন্টিং ফার্মের কাছে যায়। এবং এই যে ট্যাক্সের কাজ, এইটা তারা মানে রিমোট জবের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে 90%ই দেয় না। হয়তো বা দু একটা স্টাফ কাজ করতে করতে রিমোটলি অনেক এক্সপার্ট হয়ে যায়, তখন তাদেরকে দেয়। আদারওয়াইজ ট্যাক্সের কাজ আপনাকে কোনো দিনও দেবে না, শুরুতে তো পাবেনই না। এবং শুরুতে যখন আপনাকে জিজ্ঞেস করবে ট্যাক্স মানে এই পেরোল ট্যাক্সের ব্যাপারটা, আপনি বলবেন যে না, এটা আমার জানা নেই। কারণ ও জানে যে এটা আপনার জানা থাকবে না, বুঝছেন? এটা নিয়ে আপনার একদম টেনশন নেই। তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা এখানে পাইলাম এমপ্লয়ি। এমপ্লয়ি বলছি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানে থাকবে সেখান থেকেই কাজ করবে। আমরা এখানে টাইম শিট মানে একটা স্টাফ কতক্ষণ কাজ করতেছে, এইটার ব্যাপারে দুই ধরনের জিনিস পাবো। একটা হচ্ছে সিঙ্গেল টাইম, যদি সিঙ্গেলি কোথাও পাঠাই সেটা, আর একটা হচ্ছে যদি কাউকে এক সপ্তাহের জন্য বুক করে ফিক্স করে ফেলি তাকে। এইভাবে করে এটা আমরা রিপোর্ট কোথায় পাবো? রিপোর্ট পাবো হচ্ছে এই যে এইটা, টাইম অ্যাক্টিভিটি বাই এমপ্লয়ি ডিটেল রিপোর্ট। এখানে গেলে চারটা পাবো, এবং এটা আমরা সংরক্ষণ করবো কিভাবে? এইটা আমরা সবাই অবশ্যই পিডিএফে নিয়ে রাখবো। ক্লায়েন্ট যদি কখনো বলে তুমি টাইম শিট দিতে পারো, অ্যাক্টিভিটি মানে টাইম শিট এন্ট্রি দিতে পারো,
পাঠাই দিবেন। টাইম শিট এন্ট্রি না দিলে আসছে কীভাবে, বুঝলেন নাই? এইটার কথা আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি টাইম শিট এন্ট্রি দিতে পারো কিনা, এবং এটা নিয়েই কাজ হবে। কারণ আমার পরিচিত, খুবই পরিচিত একজন ভদ্রলোক আছে যিনি কুইক বুকসের নাম শুনছে আমার কাছ থেকে। উনি কুইক বুকসের পেরোলে চাকরি করে এখন, পার্মানেন্ট চাকরি, বুঝছেন? মানে আমি তাকে কিছু শিখাই নাই, তাকে শেখাইছে তার ক্লায়েন্ট। তো সে সে অন্যদিকে এক্সপার্ট, সে ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিংয়ে সে ফাইবারের টপ রেটেড সেলার, খুব ভালো, বাট সে কুইক বুকের কিছু জানতো না। তো যখন আমার কাছে শোনার পর সে একটা গিগ বানাইছে ফাইবারে, যে কুইক বুকে সে ধরেন ইনভয়েস করতে পারে। তো এটা দেখে এক ইউএসএ এক ক্লায়েন্ট তাকে নক দিচ্ছে, দিয়ে বলছে যে তুমি ইনভয়েস করতে পারো, কিন্তু আমার তো দরকার হলো পেরোল। তো বলছে আমি তো পেরোল জানি না। অসুবিধা নেই, তোমাকে আমি শিখাই দেবো। পরে সে আস্তে আস্তে তাকে শিখাইছে। শেখানোর পরে তাকে বলছে যে তুমি এক কাজ করো, তোমার কত টাকা নিবা? বলছে আওয়ারলি $5। বলছে না, তোমাকে আমি $3 দিব। তো ও চিন্তা করে দেখছে, বলছে উইকে কতক্ষণ? বলছে উইকে তোমাকে 20 ঘন্টা কাজ দিব। 20 ঘন্টা না, উইকে তোমাকে আমি 20 ঘন্টা কাজ দিব। দিনে দিনে তাহলে কত হয়? 4 ঘন্টা করে হয়, 5 দিন। ওদের তো 5 দিন কাজ, মানে উইকলি 40 ঘন্টা হচ্ছে স্ট্যান্ডার্ড, তার উপরে যা যাবে ওভার টাইম। তো 20 ঘন্টা কাজ দেবো, তাহলে 20 ঘন্টা, তাহলে উইকে কত হচ্ছে? $3 করে, $60। $60 মানে কত টাকা? হ্যাঁ, প্রায় 7,000 টাকার মতো। তাইলে ধরেন আপনার 4/7 28,000 টাকা মাসে। ওর রেগুলার কাজের পাশাপাশি ও তো এটার জন্য আলাদা করে কোনো টাইম দিচ্ছে না, ও সারা রাত জায়গায় থাকে, ওর ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে। এর পাশাপাশি যে কটা এন্ট্রি আসবে টুকটাক দেবো, মাঝে মাঝে করবো। মাসে যদি এক্সট্রা 28-30 হাজার টাকা চলে আসে, খারাপ কি? বুঝলেন? তো সে কিছুই জানে না, কিন্তু সে পেরোলের কাজ করে। সে কী করে? সে শুধু টাইম শিট এন্ট্রি দেয়। ওই লোকের হচ্ছে কি আছে, ওই লোকের একটা বার আছে, বার, হ্যাঁ, এটা হচ্ছে বিচের পাশে। তো এই তার হচ্ছে 2-3টা স্টাফ আছে। স্টাফগুলো কি করে, ওই যে বিচে যে বেঞ্চগুলো থাকে না, ওই যে উপরে ছাতা লাগানো, সে সকালবেলা যে এগুলো লাগায়, লাগায় ধরেন রোদ কোন দিকে যায় সেই অনুযায়ী সরা টরায় দেয়। কেউ অর্ডার করলে হচ্ছে ওই বিয়ারের বোতলটা নিয়ে যায় তার কাছে দেয়, ওরা ওখানে বসে থেকে বিয়ার খায় আর সমুদ্র দেখে। ঠিক আছে, এই যে 2-3টা স্টাফ, এই 2-3টা স্টাফ উইকলি কতক্ষণ কাজ করতেছে। আচ্ছা, এই স্টাফগুলো নিচ্ছে সে আবার একটা এজেন্সির কাছ থেকে, এগুলো তারও পার্মানেন্ট স্টাফ না, এজেন্সির কাছ থেকে নিচ্ছে। তাহলে সেই এজেন্সি কি তার সাপ্লায়ার? তাহলে এই স্টাফগুলোর সে টাইম শিট এন্ট্রি দেয়। এন্ট্রি দেওয়ার পর যে যতক্ষণ করে কাজ হয়, এতক্ষণ করে সে সাপ্লায়ারকে কি করে? বিল করে। এটাই হচ্ছে তার কাজ। দিনে কয়টা কাজ আছে তার, বুঝছেন? তার মানে আপনি যদি টাইম শিট এন্ট্রি দিতে জানেন, তাহলে আপনি একটা চাকরি করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা স্যালারি শিট বলতে পারেন, কিন্তু এখানে স্যালারি শিটের ফুল ডিটেল নাই, শুধু কতক্ষণ কাজ করছে সেটা। স্যালারি শিট বা আপনি পে স্লিপ যেটাকে বলি আমরা, সেটাকে টোটাল আর্নিংস, টোটাল ডিডাকশন, ডিটেল থাকবে না। এখানে ডিটেল থাকবে না, এখানে শুধু টাইম শিট এন্ট্রি দিতে পারবে না, কতক্ষণ কাজ করছে এতটুকুই দেখাতে পারবে। ওকে, আর যদি ডিটেল চান তাহলে তার জন্য আলাদা সফটওয়্যার আছে, আলাদা সিস্টেম। ওকে, বাট আমরা এই অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা সবই এন্ট্রি দিতে পারবো, আমরা জার্নাল করে নেক্সট ক্লাসে শিখবো। ওকে, তাহলে আমরা এখন এমপ্লয়িগুলা এন্ট্রি দিয়ে টাইম শিট যদি এন্ট্রি দেই, তাহলে কি আমরা দিতে পারবো? আপনারা যেটা করবেন, আপনারা যখন এই যে আমি যেখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যেখানে সার্চ করলাম, ওখানে কিন্তু আপনাদের যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো আপনারা আপলোড করছেন না, ওখানে ডক্টর কেয়ার, নার্সিং কেয়ার থেকে শুরু করে সবই আছে। সিলেক্ট করে আপনারা কয়েকটা টাইম শিট দিয়ে এটাকে এইভাবে পিডিএফে, আপনি এক্সেলে নিতে পারেন দেখার জন্য, বাট ক্লায়েন্টকে সবসময় পিডিএফে দেবেন। পিডিএফে প্রত্যেক 5টা এমপ্লয়ির 5টা টাইম, মানে 5টা পিডিএফ রেডি করে ওই এমপ্লয়ি নাম দিয়ে রেডি করে রাখবেন। কারণ কখনো যখন যদি কেউ বলে যে ভাই আপনি পেরোল পারেন কিনা, পারি, টাইম শিট দিতে পারেন, দেখি একটু, তখন যদি আপনি এগুলা ডাউনলোড করে করে দিতে চান, ততক্ষণে কাজ আর একজনকে দিয়ে দিবেন, চট করে পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে আমি আপনাদেরকে সাপ্লায়ার এবং কাস্টমারের প্র্যাকটিসের 2টা এক্সেল দিচ্ছি। এই 2টা এক্সেল দেখে প্র্যাকটিস করে করে ফোল্ডার করে রেখে দিবেন। তারপর এই যে এমপ্লয়ি দিচ্ছি, এমপ্লয়িগুলো অ্যাড করবেন, করে প্র্যাকটিস করে রেখে দিবেন। ওকে, এমপ্লয়ি লিস্ট দিয়েছি। আর এই যে এগুলো 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 আপনার নিজেদের মতো করে দেবেন।
কোন সার্ভিস কে দিবে নিজেদের মতো করে দিবেন। সাপ্লাই একটা সিলেক্ট করবেন, সরি কাস্টমার একটা সিলেক্ট করবেন, কাস্টমার তো আপনার দেওয়াই আছে। সিলেক্ট করে এগুলো উইকলি অ্যাক্টিভিটি, সিঙ্গেল ডে অ্যাক্টিভিটি দিবেন, দিয়ে এটা সেভ অ্যান্ড ক্লোজ করে রিপোর্টে গেলে পাবেন। রিপোর্ট কোথায়? এই যে এইটা টাইম অ্যাক্টিভিটি বা এমপ্লয়ি ডিটেলে যাবেন, গিয়ে এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করে ওই যে 5টা স্টাফ প্রতিটার নামে একটা করে ফোল্ডার করে রেখে দিন। ওকে, নেক্সট ক্লাসে আমরা শিখবো পেরোল জার্নাল। আচ্ছা, এখন আপনাদেরকে যেটা আমি দিচ্ছি, আচ্ছা সবাই কি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের? মোটামুটি অ্যাকাউন্টিং বুঝেন তো? অনেকে হয়তো প্র্যাকটিস নেই বাট বুঝেন তো, তাই না? আচ্ছা দেখেন, আপনাদের নেক্সট ক্লাসে যেটা দরকার হবে সেটা হচ্ছে এই যে জার্নাল এন্ট্রি। এটা যদি আমি একটু ওপেন করি, দেখেন এখানে জার্নাল এন্ট্রি, প্রথমে আমরা একটা ডেট দিব, ডেট দিয়ে এখানে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বলতে চার্ট অফ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে আসলে আপনি পাবেন সব চার্ট অফ অ্যাকাউন্ট। কোন চার্ট অফ অ্যাকাউন্টটাকে আপনি ডেবিট করবেন আর কোন চার্ট অফ অ্যাকাউন্টটাকে ক্রেডিট করবেন সেটা এখান থেকে ঠিক করে দিতে হবে। ধরেন আমি এগুলো ডিটেল দেখাচ্ছি আপনাদের। ধরেন আমি কি করবো, ধরেন আমার পারচেজ, পারচেজ আমার হবে ডেবিট, ধরেন 100 টাকা। টাকাটা দিছি কোথায়? ব্যাংক থেকে, তাই না? ধরেন আমার এখানে ব্যাংক তো নাই, আমি একটা ব্যাংক অ্যাড করি। তাহলে আমার যদি কোনো কিছু কিনি, কি আসবে? কি আসবে? কি আসে নন ক্যাশ ট্রানজ্যাকশন? জার্নাল কি শুধু নন ক্যাশ ট্রানজ্যাকশন দিয়ে হয়? হ্যাঁ, আপনি যেটা জানেন ওটাও সঠিক, এটাও সঠিক। আপনি যেটা জানেন এটা 100% সঠিক, এটাও সঠিক। দুটোই অ্যাকচুয়ালি কারেক্ট, ভুল হওয়ার কোনো উপায় নেই। বুঝতে পারছেন? আচ্ছা, কুইক বুকে আপনি কি করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। ধরেন বললো কি ক্রয় 100 টাকা, ক্রয় 100 টাকা দিয়েছেন চেক, ব্যাংক চেক দিয়েছেন বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হতে পারে না, এরকম টাকা দিয়েছেন করতে হবে, ব্যাংক থেকে দিয়েছেন। যদি এরকম হয় তাহলে ক্রয় মানে পারচেস, পারচেস ডেবিট, আর টাকা গেছে থেকে ব্যাংক থেকে, ব্যাংক হবে ক্রেডিট। এটা এটা আমি দেখালাম যে হচ্ছে এন্ট্রিটা এইভাবে দিতে হয়। এখন আসেন পরবর্তী এগুলোতে আসি। আপনাদেরকে আমি আজকে আরো কয়েকটা জিনিস দিচ্ছি। কারেন্ট যাবে না আজকে, 2 মিনিট লাগবে। তারা সমস্যাটা অন্য জায়গায়, সমস্যা হলো এটা যেন 2টা ভিডিও আপলোড করতে হবে, আপনারা একটা খুঁজে পাবেন আরেকটা পাবেন না, দুনিয়ার ভেজাল হয় না। মানে অভিজ্ঞতা ভালো না এটা নিয়ে। আচ্ছা অসুবিধা নেই, এই যে দেখেন এখনই দিয়ে দিব, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ধরেন একটা জার্নাল এন্ট্রি, একটা প্র্যাকটিস আছে এখানে, প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিসটা কি জিনিস? এখানে বলছে জেসলি বলে একটা লোক, সে কি করছে, সে 2022 সালে জানুয়ারিতে একটা ব্যবসা স্টার্ট করছে। এখন বলছে কি দেখুন, এই 10 হলো তার ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন কি বলছে? কমেন্স বিজনেস উইথ ক্যাশ 80,000 টাকা ক্যাশ নিয়ে সে ব্যবসা শুরু করলো। তাহলে তার এখানে দেখেন, আমি এখানে কিন্তু জার্নালগুলো করা আছে, তাহলে তার ক্যাশ অ্যাকাউন্ট কি হবে? ডেবিট। আর ক্যাপিটাল মানে তার ইকুইটি, জয়সলিস ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখছে মানে কি? ওনার্স ইকুইটি, তাই না? আপনি এখানে জয়সলিস ক্যাপিটাল অ্যাকাউন্টও দিতে পারেন বা ওনার্স ইকুইটি দিতে পারেন, কিন্তু এই যে জয়সলিস ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন আপনি মানে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন কি দিবেন বলেন তো? অ্যাকাউন্ট টাইপ দিবেন ওনার্স ইকুইটি, ডিটেল টাইপে দিবেন
অথবা অ্যাকাউন্ট টাইপে থাকবে শুধু ইকুইটি, ডিটেল টাইপে দেবেন ওনার ইকুইটি, নাম দিবেন কি জয়শ্রীস ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার মানে আলটিমেটলি ওটা ইকুইটিতে গিয়ে হিট করবে। ইকুইটি মানে লাইবিলিটি, মালিকের কাছ থেকে টাকা নিচ্ছে, ব্যবসা টাকা নিচ্ছে মানে ওটা লোনই। মালিকের কাছ থেকে ব্যবসা টাকা, মালিক তো আলাদা ব্যবসা তো আলাদা, মালিকের কাছ থেকে যে ইনিশিয়াল টাকা নেয় ওটা তো আলটিমেটলি ব্যবসার জন্য লোন, ইকুইটি মানে ইয়াই লাইবিলিটি ওটা। তো এখন দেখেন এটা দেখেন, আমি আপনাদেরকে এইটা দিচ্ছি, এইটা আপনারা সবাই বুঝেন এই জার্নাল, তাই তো? এখন আপনারা কি করবেন জানেন, এই যে ধরেন এইটা যে অ্যাটলিস্ট ক্যাশ অ্যাকাউন্ট, আপনারা কি করবেন এখানে গিয়ে এটাকে ডেবিট করবেন, এখানে দেখবেন এই চার্ট অফ অ্যাকাউন্টে ক্যাশ অ্যাকাউন্টটা আছে কি না, থাকলে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে ক্যাশ অ্যাকাউন্ট কি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অন হ্যান্ড, এই যে এখানে ক্যাশ অন হ্যান্ডের জায়গায় শুধু ক্যাশ অ্যাকাউন্ট দিবেন, এই অ্যাকাউন্টের ডিটেলটা বুঝেন তো, দিয়ে এখানে অ্যাজ অফ ডেটটা একটু আগায় দিবেন, 2-1 বছর আগায় দিবেন, তা নাহলে কি যে ডেটে দিবেন তার আগের কোনো ডেটে কিন্তু আর ট্রানজাকশন করতে পারবেন না। ওকে, দিয়ে এটা সেভ করবেন। আর একটা জিনিস দেখেন, এখানে বলছে ক্যাপিটাল, যদি আমরা ক্যাপিটাল দেই তাহলে আমরা অ্যাড নিউতে যাব, গিয়ে এখানে দেখি আমরা ইকুইটি কোথায় আছে, এই যে ইকুইটি, ইকুইটি দিব, দেওয়ার পর ওনার্স ইকুইটি, আর এখানে যদি আমি ওনার্স ইকুইটি রাখি তাও হবে, অথবা আমি যদি এই যে জেএসলিস ক্যাপিটাল অ্যাকাউন্ট দেই তাও হবে, কারণ আমরা অ্যাকাউন্ট আর ডিটেল টাইপে কি সিলেক্ট করছি, ইকুইটি আর ওনার্স ইকুইটি, ডিসপ্লে নাম যাই থাকুক ওটা হিট করবে যে ওনার্স ইকুইটি। ঠিক আছে, এইভাবে আমরা এটা দেখে দেখে, না দেখে না, দেখে দেখে জার্নালগুলো এন্ট্রি দেওয়ার প্র্যাকটিস করবো বাসায় গিয়ে, পারবো না? পারবো? তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা প্র্যাকটিস না করে আসেন তাহলে নেক্সট ক্লাসে যখন আমি পেরোল জার্নাল এন্ট্রি দেবো অনেক কিছু বুঝতে পারবেন না, অ্যাটলিস্ট দুটো একটা হলেও অ্যাটলিস্ট দেখেন যে কিভাবে এন্ট্রিটা দেয়। ওকে, এই জিনিসটা আপনাদেরকে আমি একটু দিয়ে দিই। এখানে কিন্তু একটা না কয়েকটা আছে, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনারা যেহেতু সবাই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের এই জন্য আমি আর বেশি ডিটেলে গেলাম না, তারপরও যদি কারো কোনো প্রবলেম হয় কোনো কিছু নিয়ে আমাকে দয়া করে জানাবেন। ওকে, তাহলে আমরা কি করব, আমরা নেক্সট ক্লাসে জার্নাল এন্ট্রিগুলো দিয়ে আসবো, যেগুলো আমি দিলাম করাই আছে, জাস্ট দেখে দেখে আমরা কুইক বুকে কীভাবে এন্ট্রি দিব। সেকেন্ড হচ্ছে আমরা এমপ্লয়ি 5টা অ্যাড করব, 5টা এমপ্লয়ি অ্যাড করে সেই 5টা এমপ্লয়ির এগেনস্টে কতগুলো টাইমশিট এন্ট্রি দিব নিজেদের মতো করে, দিয়ে সেগুলো আমরা ওই এমপ্লয়ি নামে ফোল্ডার করে ওখানে রেখে দিব। থার্ড কী করব, থার্ড এটা এই উইকেই করতে হবে এমন না, বাট এটা আপনারা করে রাখবেন, ওই দুটো এক্সেল দিলাম কাস্টমার এবং সাপ্লায়ারের, এই দুটো এক্সেল দেখে প্র্যাকটিস করে করে প্রতিটা কাস্টমার বা সাপ্লায়ারের নামে ফোল্ডার করে ওগুলো আমরা সেভ করে রাখবো। ওকে, এগুলো প্রতিটাই কাজে লাগবে, প্রতিটাই কাজে লাগবে, দয়া করে রেখে দিবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা করব পেরোল জার্নাল এবং পরের ক্লাসে আমরা করব ব্যাংক রিকনসিলিয়েশন। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস শেষ, ভিডিও সেভ করে ফেলি।